আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের স্পেশাল এই ক্লাসে। তোমরা অনেকে ইতিমধ্যে জানো আমরা সিভিক্সটার একটা কম্পিটিটিভ এমসিকিউ এক্সাম তোমাদের জন্য অ্যারেঞ্জ করতে যাচ্ছি আগামী 5 ডিসেম্বর। তোমাদের পৌরনীতি দ্বিতীয় পত্রের উপরে আমাদের 3টা চ্যাপ্টার থাকবে সেখানে, দ্বিতীয় অধ্যায়, পঞ্চম অধ্যায় এবং নবম অধ্যায়। এই 3টা চ্যাপ্টার থেকে 100টা এমসিকিউ এর উপরে একটা কম্পিটিটিভ এক্সাম হবে। এখানে যারা দেশ সেরা মেধা তালিকায় যারা স্থান অধিকার করবে তাদের জন্য থাকছে মেধাবৃত্তি ও আকর্ষণীয় পুরস্কার। তো এই পরীক্ষা দেওয়ার আগে তোমাদের প্রিপারেশনটাকে আরেকটু সলিড করার জন্য আমরা অ্যারেঞ্জ করতে যাচ্ছি 3টা স্পেশাল ক্লাস 3টা চ্যাপ্টারের উপরে। আজকে আমি ক্লাসটা নিব নবম অধ্যায়ের উপরে। তোমাদের আরেকটা ক্লাস আগামী 30 তারিখে অনুষ্ঠিত হবে, যেটা তোমাদের দ্বিতীয় অধ্যায়ের উপর, পঞ্চম অধ্যায়ের উপরে, এবং ফাইনালি তোমাদের আরেকটা ক্লাস অনুষ্ঠিত হবে আগামী 3 তারিখে, যেটা অনুষ্ঠিত হবে তোমাদের দ্বিতীয় অধ্যায়ের উপরে। তো কথা না বাড়িয়ে আমি আজকে সরাসরি ক্লাসে চলে যাই। তবে বলে রাখি, ক্লাসটা শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই মনোযোগের সাথে ক্লাসটা করবে, কারণ ক্লাসের শেষে তোমাদের জন্য থাকছে আকর্ষণীয় একটা লাইভ কুইজ দেওয়ার ব্যবস্থা, যেখানে তোমরা লাইভ কুইজে পার্টিসিপেট করতে পারবে এবং কুইজ দেওয়ার পরবর্তীতে লিডার বোর্ডে তোমাদের নাম দেখতে পারবে যে টপ 3 আসলে আজকে কারা নির্বাচিত হয়েছে, যাদের জন্য থাকবে আকর্ষণীয় পুরস্কার, যেটা আমরা পরে রিভিল করব। তাহলে চলো আমরা চলে যাই। প্রথমত এখানে একটু তোমাদের থেকে আগে একটু পরিচিত হয়ে নিতে চাই। এখানে অনেকেই জয়েন করেছো, কে কোথা থেকে জয়েন করেছো, কোন জেলা থেকে, এবং কলেজের নামটা যদি তোমরা একটু মেনশন করতা তাহলে আমরা ক্লাসে চলে যাব। ওয়ালাইকুম আসসালাম। সবাইকে কোন কলেজ থেকে জয়েন করেছো একটু জানিয়ে দাও। ওকে, বিভিন্ন জেলার স্টুডেন্টরা জয়েন করেছো দেখতে পাচ্ছি। নোয়াখালী থেকে, চাঁদপুর থেকে, সিলেট থেকে, পটিয়া গভর্নমেন্ট কলেজ থেকে জয়েন করেছো, অনেকেই জয়েন করেছো। তো আজকে আমাদের যে আলোচনার জন্য যে অধ্যায়টা আমরা নির্বাচিত করেছি সেটা হচ্ছে আমাদের অধ্যায় 9, পৌরনীতি ও সুশাসন। তোমাদের যে বিষয়টা আছে সেটার সেকেন্ড পেপারের 9 নাম্বার চ্যাপ্টার, এন্ড চ্যাপ্টারটার নাম হচ্ছে বাংলাদেশের বৈদেশিক নীতি। বাংলাদেশের বৈদেশিক নীতি অ্যাজ ইন এখানে শুধুমাত্র বাংলাদেশের সাথে অন্য দেশের সম্পর্ক কেমন, পলিসি কেমন সেটা নিয়েই যে চ্যাপ্টার আলোচনা আছে এমন না। তোমরা যারা বইগুলো পড়েছো আগে তারা কিন্তু দেখেছো যে এখানে আসলে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার বিবরণটাই আছে মেইনলি। এর পাশাপাশি ওই সংস্থাগুলোতে আসলে বাংলাদেশের ঠিক কি পরিমাণ এঙ্গেজমেন্ট আছে, বাংলাদেশের সাথে তার সম্পর্ক কেমন সেটাও। আবার এমন কিছু সংগঠনও আছে যার সাথে বাংলাদেশের কোনো সম্পর্কই নাই। ঠিক আছে, তো আসলে চ্যাপ্টারটার নাম বাংলাদেশের বৈদেশিক নীতি না হয়ে আন্তর্জাতিক সংস্থা হলে চ্যাপ্টারটার নামটা পারফেক্ট হইতো। এনিওয়েজ, আমরা ক্লাসে চলে যাচ্ছি। প্রথমে পররাষ্ট্র বা বৈদেশিক নীতি কি বা কূটনীতি কি। পররাষ্ট্র মানে বুঝতেই পারছো, রাষ্ট্র মানে দেশ, পররাষ্ট্র মানে অন্য রাষ্ট্র। তাহলে পররাষ্ট্র নীতি বলতে বোঝায় যে অন্য দেশের সাথে আমার দেশের সম্পর্কটা কেমন হবে। খুব ভালো কথা যে তুমি একটা মানুষ, তুমি অন্য মানুষের সাথে ঠিক কেমন ভাবে কথা বলবা। তুমি কি সবসময় চুপচাপ থাকবা, না তুমি কি সব সময় হাস্যজ্জ্বল থাকবা, নাকি তুমি খুব পার্ট নিয়ে চলবা। মানুষ থাকে না, কেউ হয় এক্সট্রোভার্ট, কেউ থাকে ইন্ট্রোভার্ট। এটা হচ্ছে নিজের নীতি যে আমি কেমন, আমি এমন, বা আমি কেউ সেট করে নেয় আমি মানুষের সাথে এইরকম আচরণই করব। ঠিক আছে, তেমনি ভাবে প্রত্যেকটা দেশই সেট করে রাখে যে অন্য দেশের সাথে তার আচরণটা কেমন হবে। এমন হইতে পারে যে আমি সব দেশের সাথেই বন্ধুত্ব করব, কারোর সাথে আমি গ্যাঞ্জাম করব না। আবার কিছু কিছু দেশ আছে আমি গ্যাঞ্জাম বুঝি না, বা আমি বন্ধুত্বও বুঝি না, আমার স্বার্থ যেখানে দেখবো এটার জন্য যদি যুদ্ধ করা লাগে আমি যুদ্ধ করবো। তো এক একটা দেশের ক্যারেক্টারিস্টিক্স এক এক রকম। তো বাংলাদেশের ফরেন পলিসি, বৈদেশিক নীতি বা পররাষ্ট্র নীতি যদি বলো, আমাদের পররাষ্ট্র নীতি সকলের সাথে বন্ধুত্ব, কারোর সাথেই বৈরিতা নয়। মানে আমরা কারোর সাথেই শত্রুতা করতে চাই না, সবার সাথে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখতে চাই আর কি। দেখো, বিশ্বের কোনো রাষ্ট্রই স্বয়ংসম্পূর্ণ নয়। এখানে কিছু জেনেরিক কথাবার্তা বলা আছে যে আসলে দিন শেষে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক না রেখে লাভ নেই। যে আমরা পৃথিবীতে 2টা বিশ্বযুদ্ধ দেখছি, তাই না?
প্রথম বিশ্বযুদ্ধ হয়েছিল 1914 থেকে 1919 পর্যন্ত, দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়েছিল 1939 থেকে 1945 সাল পর্যন্ত। বিশ্বযুদ্ধগুলো কেন হয়েছিল? তখন দেশগুলোর ভেতরে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল না, একটা অসুস্থ প্রতিযোগিতা ছিল, কে কাকে টেক্কা দিয়ে পুরা পৃথিবী কন্ট্রোল করতে পারে, কত বেশি সাম্রাজ্য প্রতিষ্ঠা করতে পারে, উপনিবেশিক শাসন কায়েম করতে পারে, এটাই ছিল তাদের লক্ষ্য। এই জন্য দুইটা বিশ্বযুদ্ধ হয়েছে। এখন যে দেশগুলোর ভেতরে আর শত্রুতামূলক মনোভাব নেই, ব্যাপারটা কিন্তু এমন না। এখনো আমেরিকা বলো, রাশিয়া বলো, চীন বলো, ইন্ডিয়া বলো, সবাই চায় পুরো পৃথিবীর কন্ট্রোলটা আসুক, কিন্তু কেউ কারোর সাথে কিন্তু সরাসরি যুদ্ধ করতেছে না। যুদ্ধ করতেছে না এই কারণে যে আসলে সব দেশেরই সব দেশকে প্রয়োজন। এই যে রাশিয়ার আমেরিকা একজন একজনকে দেখতে পারে না, কিন্তু তারপরে ওদের কিন্তু ট্রেড এক্সচেঞ্জ আছে। চীন আমেরিকা দেখতে পারে না, তারপরে দুই দেশের ভিতরে কিন্তু বাণিজ্য আছে, এক দেশের মানুষ এক দেশে যাতায়াত করতেছে। তার মানে পৃথিবীর মানুষ বা দেশগুলা বা সরকারগুলা বুঝে গেছে আমাদের ভেতরে মতের অমিল থাকতেই পারে, রাজনৈতিক মতবাদের পার্থক্য থাকতেই পারে, ঠিক আছে, আমার পার্সপেক্টিভ একরকম হইতে পারে, তোমার একরকম হইতে পারে, কিন্তু আমাদের ভেতরে সম্পর্কটা হবে হচ্ছে বন্ধুত্বমূলক সম্পর্ক। ঠিক আছে, এটাই বলা হয়েছে যে পৃথিবীর কোনো রাষ্ট্রই স্বয়ংসম্পূর্ণ না, সব রাষ্ট্র একে অন্যের উপর নির্ভরশীল, এজন্যই অন্য রাষ্ট্রের সাথে সম্পর্ক স্থাপিত হয়। তো এখান থেকে ইম্পর্টেন্ট একটা লাইন আছে, আন্তর্জাতিক রাজনীতি বিশেষজ্ঞ লেখক তোমার প্যাডেলফোর্ড, লিঙ্কন এবং ওলভে, প্যাডেলফোর্ড, লিঙ্কন এবং ওলভে বলেন, পররাষ্ট্রনীতি হলো সেসব জটিল প্রক্রিয়ার ফলশ্রুতি যার মাধ্যমে রাষ্ট্র তার লক্ষ্য অর্জন এবং স্বার্থ আদায়ে সক্ষম হয়। ঠিক আছে, জেমস রোজনাউ এর মতে পররাষ্ট্রনীতি হচ্ছে আন্তর্জাতিক পরিমণ্ডলে একটি রাষ্ট্রের ক্রিয়া প্রতিক্রিয়ার সমষ্টি যার মাধ্যমে সে রাষ্ট্রের বিশেষ কিছু স্বার্থ অর্জনে বদ্ধপরিকল্পর হয়। সুতরাং পররাষ্ট্রনীতি বলতে নিজের স্বাধীনতা সার্বভৌমত্বের সুরাহার জন্য একটি রাষ্ট্রের লক্ষ্য অর্জনের, জাতীয় স্বার্থ আদায়ের বা প্রতিষ্ঠার জন্য ক্রিয়া প্রতিক্রিয়াকে বোঝায়। বৈদেশিক নীতির মূল কথাই হলো নিজ রাষ্ট্রের স্বার্থ সমুন্নত রাখা এবং আন্তর্জাতিক শান্তি ও সহযোগিতার দিগন্তকে প্রসারিত করতে সাহায্য করা। বইয়ের লাইনগুলো পড়তে অনেক কঠিন লাগে, তার থেকে মুখের কথাগুলো অনেক সহজ, আমি অনেক সহজ করে কিন্তু বুঝাচ্ছি। তাহলে আমি যেমন বললাম যে দিন শেষে আসলে কারোর সাথেই শত্রুতা করতে যাব না, হুইচ ইজ ট্রু, কিন্তু তোমার ফার্স্ট প্রায়োরিটি হবে নিজের ক্ষতি করা যাবে না, নিজের স্বার্থ চিন্তা করতে হবে। মানুষের ব্যক্তিত্বের কথাও চিন্তা করো, তোমার সাথে মানে আশেপাশে মানুষ অনেক খারাপ ব্যবহার করে, তুমি যদি সবসময় হাসি মুখে সহ্য করো তাইলে তাকে তোমার দুর্বলতা হিসেবে ধরে নিবে। দেখা যাবে যে সবাই নিজের স্বার্থ নিয়ে ব্যস্ত, তুমি বলতেছো আচ্ছা ঠিক আছে তোমরাই যাও, আমার যাওয়ার দরকার নেই, তুমি নিজের স্বার্থ বিসর্জন দিলা, কিন্তু দিন শেষে তোমার লস। আগে চিন্তা করতে হবে নিজের কথা, তারপর আশেপাশের সবাই। ঠিক তেমনই হবে বৈদেশিক নীতিও এরকমভাবেই চলে, নিজের স্বার্থ সমুন্নত রাখতে হবে, ঠিক রাখতে হবে, এরপর আমরা সহযোগিতামূলক মনোভাব গড়ে তুলব সবার সাথে। ঠিক আছে, ব্যাপারটা এইরকম। তো আমাদের জীবনের সাথে আসলে বৈদেশিক নীতি বা পররাষ্ট্রনীতিকে অনেকটাই রিলেট করা যায়। তাইলে মোটামুটি বুঝে ফেললাম পররাষ্ট্রনীতি, ফরেন পলিসি বা বৈদেশিক নীতি আসলে কি জিনিস। ঠিক আছে, ওকে, আমরা একটু সামনের দিকে চলে যাই। তারপরে বাংলাদেশের বৈদেশিক নীতির বৈশিষ্ট্য আসলে কি? আমাদের বৈদেশিক নীতি বন্ধুত্বের নীতি, আমরা সবার সাথে ফ্রেন্ডশিপ চাই, আমাদের স্বাধীন ও নিরপেক্ষ, আমরা কোনো জোটেই না, কেউ আমাদেরকে বলবে না যে তোমরা আমেরিকার বেশি ক্লোজ, তোমরা রাশিয়ার বেশি ক্লোজ, চায়নার বেশি ক্লোজ। খেয়াল করে দেখবা বাংলাদেশের সবার সাথেই মোটামুটি হালকা পাতলা গ্যাঞ্জামও আছে, আবার ভালো সম্পর্কও আছে। চায়নার সাথেও ভালো সম্পর্ক, রাশিয়ার সাথেও ভালো সম্পর্ক, ইউরোপের দেশগুলোর সাথে, আমেরিকার সাথে, সবার সাথেই। রিসেন্টলি ইন্ডিয়ার সাথে সম্পর্কটা একটু খারাপ হয়েছে, এটা তোমরা সবাই কম বেশি জানো। হ্যাঁ, এটার হচ্ছে অনেক মানে চেইন অফ রিয়াকশন আছে, অনেক প্রেক্ষাপট আছে, সেদিকে যাব না। বাট মূল কথা হচ্ছে আমরা মানে আপাত দৃষ্টিতে আমাদের কেউ ক্ষতি না করলে আমরা তাদের সাথে শত্রুতা করতে যাই না। আমাদের পররাষ্ট্রনীতি হচ্ছে বন্ধুত্বমূলক, স্বাধীন ও নিরপেক্ষ, উন্নয়নমুখী, মানে কিভাবে এটাকে আরো ডেভেলপ করা যায়, ডেভেলপ মানে তোমার হচ্ছে ডেভেলপমেন্ট ওরিয়েন্টেড। এরপরে সমমর্যাদার নীতি, এখানে সমমর্যাদা বলতে কি বোঝাচ্ছে যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তুমি যেসব দেশের সাথে করবা এই রাষ্ট্রগুলোর ভিতরে সমমর্যাদার কথা বোঝানো হচ্ছে। এই সমমর্যাদা মানে ব্যক্তির মর্যাদা না, এই সমমর্যাদা মানে তোমার সরকারের সমমর্যাদা না, এই মর্যাদা হচ্ছে যতগুলা রাষ্ট্রের ভেতর সাথে আমার সম্পর্ক থাকবে সবার সেম মর্যাদা থাকতে হবে, মিউচুয়াল রেসপেক্ট থাকতে হবে। আমি আমেরিকার সাথে সম্পর্ক স্থাপন করলাম, সে যদি আমাকে সবসময় মনে করে ছোট একটা দেশ, বাংলাদেশ গরিব দেশ, মানে ওকে হচ্ছে ছোট করে দেখবো, তাচ্ছিল্য করে দেখবো, না, বাংলাদেশ এটা বিশ্বাস করে না। বাংলাদেশ মনে করে সব দেশের মিউচুয়াল রেসপেক্ট থাকতে হবে, ইকুয়াল রেসপেক্ট থাকতে হবে। আদর্শ ভিত্তিক, প্রিন্সিপাল ওরিয়েন্টেড, শান্তিপূর্ণ সহ অবস্থান নীতি, সহ অবস্থান মানে কি কোএক্সিস্টেন্স, মানে আমরা সবাইকে নিয়ে ভালো থাকতে চাই, ব্যাপারটা এরকম। এবং আন্তর্জাতিক ক্ষেত্রে মর্যাদা বৃদ্ধি, যে বাংলাদেশকে যাতে মানুষ আরও বেশি হচ্ছে রেসপেক্ট দেয় সেই রকম একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করা হচ্ছে আমাদের বৈদেশিক নীতির মূল বৈশিষ্ট্য।
এখান থেকে ডেফিনেটলি এমসিকিউ প্রশ্ন আসতে পারে, নিচের কোনটি বাংলাদেশের পররাষ্ট্রনীতির মূল বৈশিষ্ট্য না। তো এই পয়েন্টগুলো তোমরা ডেফিনেটলি একটু মনে রাখবা। বন্ধুত্বের নীতি, স্বাধীন ও নিরপেক্ষ, উন্নয়নমুখী, সমমর্যাদার নীতি, আদর্শভিত্তিক, শান্তিপূর্ণ সহাবস্থার নীতি, আন্তর্জাতিক ক্ষেত্রে মর্যাদা বৃদ্ধি। ঠিক আছে, ওকে। তারপরে দেখো নেক্সটে চলে যাচ্ছি, জোট নিরপেক্ষ আন্দোলন ও বাংলাদেশ। জোট নিরপেক্ষতা কি? জোট নিরপেক্ষতা একটু আগে যেটা বলছিলাম, বাংলাদেশের বৈদেশিক নীতি হচ্ছে অনেকটা স্বাধীন ও নিরপেক্ষ। তো জোট নিরপেক্ষতা বলতে বোঝায় যে পৃথিবীতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে পৃথিবী দুইটা ব্লকে ভাগ হয়ে গেল, একটা ক্যাপিটালিস্ট ব্লক এবং একটা সোশ্যালিস্ট ব্লক, সমাজতান্ত্রিক এবং হচ্ছে ধনতান্ত্রিক। সোভিয়েত ইউনিয়ন সোশ্যালিস্ট ব্লক আর হচ্ছে ইউএসএ ক্যাপিটালিস্ট ব্লক। তো দুইটা দেশের ইডিওলজি কিন্তু টোটালি আলাদা, পলিটিক্যাল ইডিওলজি বলো, তারপর তাদের অর্থনৈতিক ব্যবস্থা টোটালি এপার ওপার। তো দুইটা দেশই আবার পৃথিবীর পরাশক্তি, হ্যাঁ, যে অনেক কিছুই কন্ট্রোল করতে পারে, টাকা পয়সাও অনেক বেশি। তো একটা প্রতিযোগিতা শুরু হয়ে গেল দুইটা দেশের ভেতরে, কে কাকে ছাড়ায় যাইতে পারে। তো এই সময়টাতে দুইটা দেশ আসলে একজন আরেকজনকে দেখতে পারতো না, তারা একজন আরেকজনের শত্রু ছিল, কিন্তু তারা মারামারি করতো না, যুদ্ধ করতো না, তারা সরাসরি অস্ত্র নিয়ে যুদ্ধ করতো না, কিন্তু তারা বিভিন্ন চাপ সৃষ্টি করত, বিভিন্ন পলিসির মাধ্যমে বা মানে নিজের শক্তি প্রদর্শনের মাধ্যমে। তারপরও একটা যুদ্ধের মতো অবস্থায় ছিল, যে যুদ্ধ লাগবে লাগবে ভাব, কিন্তু আসলে যুদ্ধ হয় না। এরকম সিচুয়েশনগুলোকে বলা হয় হচ্ছে কোল্ড ওয়ার বা স্নায়ুযুদ্ধ। যে তোমার কোনো বন্ধু বা বান্ধবী, তাকে তুমি দেখতে পারো না, কিন্তু মুখে মুখে খুব হাসি মুখে কথা বলো, এরকম সম্পর্কগুলোকে কোল্ড ওয়ার বা স্নায়ুযুদ্ধ বলা হয়। তো কোল্ড ওয়ার চলাকালীন পৃথিবীতে যে দেশগুলোই স্বাধীন হচ্ছে, তারা স্বাধীন হওয়ার পর হয় সোভিয়েতের দিকে যায়, নাইলে ইউএসের দিকে যায়। তো ওই সময় মাঝখানে কিছু দেশ ছিল যারা ডিসাইড করলো, আমি কোনো জোটেই যাব না, আমি সোভিয়েতের জোটেও যাব না, আমি আমেরিকার জোটেও যাব না, আমি নিরপেক্ষ থাকব। তো এখানেই জোট নিরপেক্ষতা বলতে এটাই বোঝানো হচ্ছে। জোট নিরপেক্ষতা খুব সহজ করে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী সময়ে পৃথিবী যখন সোভিয়েত ব্লক এবং ইউএসএ ব্লকে ভাগ হয়ে গেল, তখন নব্য স্বাধীনতা পাওয়া যে দেশগুলো ছিল, তারা চুজ করতেছিল যে আমি কোন পক্ষে যাব না যাব। ওই সময়টাতে যারা কোনো ব্লকে না যেই নিরপেক্ষ অবস্থান অনুসরণ করলো, ওই সিচুয়েশনটাকে আমরা বলছি জোট নিরপেক্ষতা। এখন আমরা চলে আসি, দেখো জোট নিরপেক্ষ আন্দোলনের সূচনাটা কি হলো। ওই সময় বিশ্বের শীর্ষস্থানীয় নেতা যারা ছিল, যে যারা পুরো পৃথিবীতেই আসলে যাদের নাম ডাক ছিল, জওহরলাল নেহেরু ছিল ওই দিক থেকে, ওইদিকে হচ্ছে জোসেফ মার্শাল টিটো ছিল, জামাল আব্দুল নাসের ছিল, ঠিক আছে, ইন্দোনেশিয়ার আহমেদ সুকর্ণ ছিল। এইরকম বিশ্ব নেতারা মিলে একসাথে হচ্ছে তারা একত্রিত হইলেন, এবং তাদের কনসার্ন এটাই ছিল যে আমরা কেন আমেরিকার পুতুল হয়ে বসে থাকব, আমরা কেন রাশিয়ার পুতুল হয়ে বসে থাকব, রাদার আমাদের নিরপেক্ষ থাকা উচিত। তাদের উদ্যোগেই পরবর্তীতে একটা আন্দোলন গড়ে ওঠে, যেটার নাম হচ্ছে জোট নিরপেক্ষ আন্দোলন। বাংলাদেশও তাদের স্বাধীনতার পরবর্তীতে এই জোটের অংশ হয়। দেখো এখানে কি বলেছে, বিশ্বে একসময় আমেরিকা যুক্তরাষ্ট্র সোভিয়েত ইউনিয়ন ছিল সর্বাপেক্ষা বৃহৎ ও ক্ষমতাধর দুটি রাষ্ট্র। বিশ্ববাসীর কাছে এরা পরাশক্তি নামে পরিচিত ছিল, সুপার পাওয়ার। দুটি বিশ্বযুদ্ধের বিভাষিকাময় দিনগুলো পেরিয়ে বিশ্ব শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করার জন্য জাতিসংঘ জন্ম নিলেও এই দুই পরাশক্তির দ্বন্দ্ব বিরোধের কারণে বিশ্বে শান্তি প্রতিষ্ঠিত হয় নাই। শান্তি প্রতিষ্ঠিত হয় নাই, আমি তো বললাম যে দুইটা দেশ মারামারি করবে না, কিন্তু শক্তি প্রদর্শন করতেছে। ধরো তুমি যাইতেছো, বন্দুক দিয়ে গুলি করবা না, কিন্তু কোর্টেরটা তুলে দেখাইতেছো যে আমার এখানে বন্দুক মানে কি বলে ঢুকানো আছে, যে কোনো সময় আমি বাইর করে গুলি করে দিতে পারি, এরকম একটা ভয় দেখানো। এই ভয় দেখানো মানে কি, যে আমার অনেক পাওয়ার আছে, তুমি কিছুই না আমার কাছে, এটা। সো তখন দেশগুলোও এরকম সামরিক শক্তি প্রদর্শন করতো আসলে। আমেরিকা কি করলো, আমেরিকা গড়ে তুললো হচ্ছে ন্যাটো, তোমরা নাম শুনছো, নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন। হ্যাঁ, এটা এমন একটা জোট, জোট না সামরিক জোট, আচ্ছা সামরিক জোট বলতে পারি আমরা। মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে পুরো ইউরোপকে কন্ট্রোল করার জন্য একটা সামরিক জোট গঠন করা হইল, যেটা মূল কথা ইউরোপের দেশগুলো এটার সদস্য হবে, এবং যারা সদস্য তারা সবাই এখানে সেনাবাহিনী ডোনেট করবে। তাহলে বিশাল সেনাবাহিনী হয়ে গেল। তাহলে সদস্য রাষ্ট্রগুলো কেউ যদি যে কোনো সময় যদি তারা বিপদে পড়ে, সব সদস্য রাষ্ট্রগুলোর সেনাবাহিনী তাকে বাঁচানোর জন্য চলে আসবে। তার মানে ইউরোপে আমেরিকা তো উত্তর আমেরিকা মহাদেশের, সে ইউরোপেও প্রভাব বিস্তার করার জন্য ন্যাটো গড়ে তুললো। এই ন্যাটোকে আবার টেক্কা দেওয়ার জন্য ওইদিকে সোভিয়েত ইউনিয়ন গড়ে তুললো ওয়ারশো প্যাক্ট অর্গানাইজেশন, টিকলো না। তো ইউরোপে পাওয়ার প্রতিষ্ঠা করে আমেরিকা থেমে থাকে নেই, সে মধ্যপ্রাচ্য, তারপরে এশিয়া, আমাদের দক্ষিণ এশিয়া, তারপরে হচ্ছে তোমার প্রশান্ত মহাসাগর, সব জায়গায় মিলাই আমেরিকা এরকম জোট গঠন করা শুরু করলো, ঠিক আছে। এর ভেতরে ছিল সিয়াটো, সেন্টো, ঠিক আছে। এটা হচ্ছে সেন্ট্রাল আর এটা হচ্ছে সাউথ ইস্ট এশিয়ান, ঠিক আছে, সিয়াটো এবং সেন্টো। তো তোমার মধ্য এশিয়াতেও এরকম একটা জোট গঠন করলো, এবং হচ্ছে তোমার
এইদিকে আবার দক্ষিণ পূর্ব এশিয়াতেও জোট গঠন করলো। ন্যাটোর কথা তো বললাম, ইউরোপে সামরিক জোট গড়ে তুললো, ওয়ারশো প্যাক্ট জোট গড়ে তুললো হচ্ছে সোভিয়েত ইউনিয়ন। তো সবাই কোনো না কোনো জোটে যোগ দিতেছে, এরকম অবস্থা। তো পুরা পৃথিবী অশান্ত হয়ে পড়ে, শুরু হয় স্নায়ুযুদ্ধ বা ঠান্ডা লড়াই। যুদ্ধ শুরু না হলেও তা শুরু হবার অবস্থা সৃষ্টি হয় এবং ব্যাপক মানব বিধ্বংসী মরণাস্ত্র তৈরি হতে থাকে। পরবর্তীতে জোট নিরপেক্ষ আন্দোলনের প্রথম সম্মেলনটা অনুষ্ঠিত হলো 1961 সালে যুগোস্লাভিয়ার রাজধানী বেলগ্রেডে। কোথায়? 1961 সালে যুগোস্লাভিয়ার রাজধানী বেলগ্রেডে জোট নিরপেক্ষ আন্দোলন বা ন্যামের প্রথম সম্মেলন অনুষ্ঠিত হলো। সামনের দিকে চলে যাই। তাইলে ন্যাম কি জিনিস আমরা বুঝতে পারলাম। ওকে, দেখো এরপরে চলে আসি সার্ক। সার্ক জিনিসটা কি? সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন। দক্ষিণ এশিয়ার দেশ। এখানে যদি চিন্তা করো, ভারত আছে এখানে, ভারতের এখানে হচ্ছে বাংলাদেশের অবস্থান, নিচে যদি চলে যাও শ্রীলঙ্কা, মালদ্বীপ, এইদিকে পাকিস্তান, আফগানিস্তান, এখানে হচ্ছে নেপাল, ভুটান। এই জায়গাটাকে দক্ষিণ এশিয়ার বলা হয়। এর ডান দিকে গেলে দক্ষিণ পূর্ব এশিয়া, বাম দিকে যদি যাও মধ্য এশিয়া, উপর দিকে গেলে হচ্ছে বাম দিকে গেলে মধ্যপ্রাচ্য, উপর দিকে গেলে হচ্ছে তোমার মধ্য এশিয়া, আর এই দিকে চলে আসলে পূর্ব এশিয়া। ঠিক আছে? তো যাই হোক, মোট কথা বাংলাদেশ যে অঞ্চলটায় অবস্থিত পৃথিবীতে সেটা দক্ষিণ এশিয়ার দেশ। তো দক্ষিণ এশিয়ার রাষ্ট্র ধরা হয় 8টা দেশকে। রাষ্ট্রগুলা কি কি আমরা যদি একটা একটা করে লিখি, এখানে হচ্ছে বাংলাদেশ, বাংলাদেশের পাশে হচ্ছে ইন্ডিয়া, ইন্ডিয়ার পাশে হচ্ছে আছে তোমার নেপাল এবং ভুটান, এইদিকে আছে হচ্ছে তোমার পাকিস্তান, পাকিস্তানের পাশে আছে হচ্ছে আফগানিস্তান, এখানে আছে হচ্ছে তোমার শ্রীলঙ্কা এবং এখানে আছে হচ্ছে তোমার মলদ্বীপস। তাহলে দেখো কয়টা দেশ হইল? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা। এই 8টা দেশের ভেতরে আঞ্চলিক সহমর্মিতা বাড়ানোর জন্য, একে অপরকে সাহায্য করার জন্য তৎকালীন প্রেসিডেন্ট জিয়াউর রহমানের উদ্যোগে একটা সহযোগী সংস্থা গড়ে ওঠে, যেটার নাম হচ্ছে সার্ক, বা ফুল ফর্ম হচ্ছে সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন, দক্ষিণ এশিয়া আঞ্চলিক সহযোগী সংস্থা। দেখো প্রত্যেক বছর সার্ক শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়। সার্কের 15তম মহাসচিব বাংলাদেশের মোহাম্মদ গোলাম সারোয়ার। সার্কের প্রথম মহাসচিব ছিলেন বাংলাদেশের আবুল আহসান এবং প্রথম নারী মহাসচিব ছিলেন ফাতেমা দিয়ানা সাইদ। তো এখানে বেশ কিছু ইনফরমেশন আছে, তোমাদের বইয়ে সার্ক নিয়ে ডিটেলস লেখা আছে। সার্ক জিনিসটা বুঝলা। সার্কের গঠনের ইতিহাসে যদি একটু চলে যাও, বাংলাদেশের প্রাক্তন রাষ্ট্রপতি জিয়াউর রহমান 1977 সাল থেকে একটি আঞ্চলিক সহযোগী সংস্থা গঠনের কথা চিন্তা করতে শুরু করেন। এই ইচ্ছা বাস্তবায়িত করার জন্য তিনি ভারত, পাকিস্তান, নেপাল, ভুটান সফরের সময় ওইসব দেশের রাষ্ট্রনায়কদের সাথে মত বিনিময় করেন। 1980 সালে সহযোগিতা সংক্রান্ত লক্ষ্য নির্ধারণ করে একটি ওয়ার্কিং পেপার তৈরি করে 25 নভেম্বর তা উপরোক্ত দেশসমূহে বিলি করা হয়। এগুলোর গ্রহণযোগ্যতা যাচাইয়ের জন্য পররাষ্ট্র সচিব পর্যায়ে কলম্বোতে 1981 সালে 7টি দেশের আনুষ্ঠানিক বৈঠক অনুষ্ঠিত হয়। এরপরে সার্ক গঠিত হয়। তাইলে এখান থেকে জানার বিষয়, সার্ক যখন প্রতিষ্ঠিত হয় তখন এর সদস্য রাষ্ট্র ছিল 7টা, পরবর্তীতে যুক্ত হয় আফগানিস্তান। তাইলে 2টা প্রশ্ন এখান থেকে তোমরা জেনে গেলা যে সার্কের প্রতিষ্ঠাকালীন সদস্য রাষ্ট্র কয়টা ছিল? 7টা। সার্কের বর্তমান সদস্য রাষ্ট্র কয়টা? 8টা। সার্কের সর্বশেষ সদস্য রাষ্ট্র কোনটা? আফগানিস্তান। সার্কের রূপকার বা সার্কের হচ্ছে কি বলে ধারণার জন্ম দেন কে? রাষ্ট্রপতি জিয়াউর রহমান। ঠিক আছে? এখানে সার্ক কিভাবে গঠন হয়েছে সেটার ঘটনাটা ছোট্ট করে ব্যাখ্যা করা আছে। তারপরে যদি দেখো 1981 সালের মে মাসে নয়াদিল্লিতে পররাষ্ট্র মন্ত্রীদের বৈঠকে আঞ্চলিক সহযোগিতায় বিষয়টি রাজনৈতিকভাবে গৃহীত হয়। হ্যাঁ, বুঝলাম আমরা। সার্কের সাফল্য যদি চিন্তা করো, আঞ্চলিক সহযোগিতার একটা প্ল্যাটফর্ম হিসেবে গড়ে ওঠে। সাফ গেমসের কথা তোমরা জানো, সাফ গেমস অনুষ্ঠিত হয় সার্কের আন্ডারে। বাণিজ্যিক সুবিধা বাড়ানো, সন্ত্রাসবাদ দমনে ঐক্যবদ্ধ প্রচেষ্টা। সার্ক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় ভারতের দিল্লিতে। এক সার্ক এক ভিসা পদ্ধতি, মাদকদ্রব্য ও চোরাচালান নিয়ন্ত্রণ। এটা সার্ক প্রত্যেকটা যে সফলতার সাথে করতে পারছে এমন না, ইনিশিয়েট করছে। যেমন এক সার্ক এক ভিসা পদ্ধতি, এটা কিন্তু মানে এখন লাইভ অ্যাকশনে নাই আর কি। ঠিক আছে? সার্ক বিশ্ববিদ্যালয় স্থাপন, সাফ গেমস এবং আঞ্চলিক সহযোগিতার প্ল্যাটফর্ম, এই 3টা মেজর সাফল্য বলতে পারো। বাকিগুলো আলোচনায় হয়েছে, কিন্তু আসলে এখানে দিন শেষে কোনো সমাধান হয় নাই। সেই কারণে সার্ককে ঠিক সফল বলা যায় নাকি ব্যর্থ বলা যায়, এটা নিয়ে ডিবেট আছে। কিন্তু সার্ক
পুরোপুরিভাবে সফল হইতে পারে না এটা বলতে পারো, তার পেছনে কিছু কারণ আছে। সার্কে কোনো দ্বিপাক্ষীয় কোনো সমস্যা সমাধানের কথা সার্কে বলা যায় না। সার্কের বৈঠকগুলোতে সবার কথা বলতে হবে, আমার তোমার সমস্যা, এই সমস্যাগুলোর কথা সার্কে বলা যাবে না। এখন দেখো, সার্কের দুইটা চিরশত্রু দেশ সদস্য রাষ্ট্র, ভারত এবং পাকিস্তান, তাদের দুজনকে একমতে আনা অনেক কঠিন। আবার যেহেতু দ্বিপাক্ষীয় সমস্যারও সমাধান এখানে সম্ভব না, তার মানে সার্ক এই জায়গাটাতেই কিছুটা অকার্যকর হয়ে পড়ে আসলে। তাহলে এরপরে আমরা চলে যাব ওয়াইসি। ওয়াইসি হচ্ছে অর্গানাইজেশন অফ ইসলামিক কোঅপারেশন, বাংলায় বলা হয় তোমার ইসলামী সহযোগী সংস্থা। এটার পূর্ব নাম ছিল অর্গানাইজেশন অফ ইসলামিক কনফারেন্স। 2011 সালে কনফারেন্স নামটা চেঞ্জ করে কোঅপারেশন নামটা দেয়া হয়। মুসলিম বিশ্বের দেশগুলোকে নিয়ে আসলে এই সংগঠনটা গঠিত ওয়াইসি। কেন গঠিত হয়েছিল? তোমরা প্যালেস্টাইনের কথা কম বেশি সবাই জানো, ফিলিস্তিন বা প্যালেস্টাইন। এই প্যালেস্টাইনের যে মাতৃভূমি, সেখানে ইসরায়েল রাষ্ট্র অবৈধভাবে প্রতিষ্ঠিত হয় কত সালে? 1948 সালে। ঠিক আছে, একটা বেলফোর ঘোষণা দেওয়া হয়েছিল 1917 সালে। সেই বেলফোর ঘোষণাকে ফলো করে পরবর্তীতে প্যালেস্টাইন মাতৃভূমি এটাকে মানে আসলে ভেঙে চুরে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়। শুধু একটা অংশ নিয়ে তারা থেমে থাকে নাই, পুরা প্যালেস্টাইন কিভাবে দখল করে নেওয়া যায় সেই জন্য তারা যুদ্ধ করে গেছে। এখনো তো যুদ্ধ চলতেছে প্রতিনিয়ত, তোমরা জানো। অন্য পরে কোনো এক সময় তোমাদেরকে বিস্তারিত কোনো ক্লাসে হয়তো আলোচনা করবো এটা নিয়ে। তো প্যালেস্টাইনের মাতৃভূমিতে যখন ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠিত হইল, এর পরবর্তীতেই আরব বিশ্বের দেশগুলোর সাথে ইসরায়েলের বেশ কয়েকবার যুদ্ধ হয়, যেগুলোকে আমরা আরব ইসরায়েল যুদ্ধ নামে চিনি। তো এই আরব ইসরায়েল যুদ্ধ যখন চলছে, তখন আমরা দেখছি যে ইসরায়েলকে সাপোর্ট করতেছে ওইদিকে ইউরোপের দেশগুলা, আমেরিকা। মুসলিম বিশ্বের ভেতরে সাপোর্ট দিতে আসতেছে খুব কম দেশ, এখানে আসলে সাহায্যের হাত কেউ আগায় দিচ্ছিল না। ওই সময় মুসলিম বিশ্বের নেতারা অনুভব করলো পুরা মুসলিম বিশ্বকে এখন এক হইতে হবে, এটা নিজেদের অস্তিত্বের উপরে প্রশ্ন চলে আসছে। তো তখন আসলে ওআইসি প্রতিষ্ঠিত হয়। দেখো, 1967 সালে আরব ইসরায়েল যুদ্ধের পরে ইসরায়েল 1969 সালে জেরুজালেমের মসজিদুল আকসায় অগ্নিসংযোগ করে। এর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় দেখা যায় গোটা মুসলিম বিশ্বে, সমগ্র মুসলিম বিশ্ব ক্ষোভ ও নিন্দা প্রকাশ করে। 25 আগস্ট 14টি আরব দেশের পররাষ্ট্রমন্ত্রীরা কায়রোতে আলোচনায় বসেন। ওই বৈঠকে সৌদি আরবের প্রস্তাব অনুসারে সকল মুসলিম দেশের রাষ্ট্রপ্রধানদের একটি শীর্ষ সম্মেলন আয়োজনের প্রস্তাব গৃহীত হয়। খুবই দ্রুততার সাথে 24টি মুসলিম দেশের রাষ্ট্রপ্রধানগণ মরক্কোর রাজধানী রাবাতে একটি শীর্ষ সম্মেলনে মিলিত হন। ঠিক আছে, এই শীর্ষ সম্মেলন 1969 সালের 22 থেকে 25 সেপ্টেম্বর পর্যন্ত 3 দিন ব্যাপী অনুষ্ঠিত হয়। 1969 সালের 25 সেপ্টেম্বর ওয়াইসি নামক আন্তর্জাতিক সংগঠনটি গঠিত হয়। তাহলে ওয়াইসি কবে গঠিত হয়? 1969 সালের 25 সেপ্টেম্বর। ইসলামী শীর্ষ সম্মেলনের সিদ্ধান্ত মোতাবেক, এখানে ব্লাবলা অনেক কথা বলা আছে। ঠিক আছে, বর্তমান সেক্রেটারি জেনারেল সৌদি আরবের ইউসুফ আল ওথাইমিন এবং বর্তমান প্রেসিডেন্ট সালমান বিন আব্দুল আজিজ, এদের সদর দপ্তর সৌদি আরবের জেদ্দা। একসময় মিশরের কায়রোতে ছিল, কিন্তু পরবর্তীতে মিশর যখন ইসরায়েলের সাথে হাত মিলিয়ে ইসরায়েলকে স্বীকৃতি দেয়, তখন শাস্তিস্বরূপ মিশরকে ওয়াইসি থেকে বহিষ্কার করা হয়। পরবর্তীতে আবারও যদিও ওয়াইসিতে ফেরত নিয়ে আসা হয়, কিন্তু সদর দপ্তর সৌদি আরবের জেদ্দাতে অবস্থিত। ঠিক আছে, সৌদি আরব জেদ্দায় অবস্থিত, সৌদি আরবের জেদ্দায়। ওকে, তারপরে দেখো সদস্যপদ। সব মুসলিম রাষ্ট্র এই সংস্থার সদস্য হতে পারে। সংস্থার সদস্যপদের জন্য মুসলিম শাসিত রাষ্ট্র হওয়া পূর্ব শর্ত। ওয়াইসি প্রতিষ্ঠাকালীন সদস্য ছিল 25টি, বর্তমানের সদস্য সংখ্যা 57টা। আইভরি কোস্ট সর্বশেষ সদস্য হিসেবে 2001 সালে অন্তর্ভুক্ত হয়। ওয়াইসির পর্যবেক্ষক হিসেবে আছে 5টি রাষ্ট্র, একটি ইসলামিক প্রতিষ্ঠান ও 5টি আন্তর্জাতিক সংস্থা। আর ওয়াইসির অফিসিয়াল ভাষা 3টা, আরবি, ইংরেজি ও ফরাসি। কয়টা ভাষা? 3টা ভাষা হচ্ছে তাদের অফিসিয়াল ভাষা বা দাপ্তরিক ভাষা, আরবি, ইংরেজি ও ফার্সি ভাষা। ঠিক আছে, তারপরে দেখো ওয়াইসি ও বাংলাদেশ। বাংলাদেশ পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলিম রাষ্ট্র। ঐতিহাসিক, ধর্মীয় ও সাংস্কৃতিক দিক থেকে বিশ্বের অন্যান্য মুসলিম রাষ্ট্রের সাথে বাংলাদেশের মুসলমান জনগণ অবিচ্ছেদ্য বন্ধনে আবদ্ধ। বাংলাদেশ 1974 সালে লাহোরে অনুষ্ঠিত দ্বিতীয় শীর্ষ সম্মেলনে শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে অংশগ্রহণ করে এবং 23 ফেব্রুয়ারি 1974 সালে ওয়াইসির সদস্যপদ লাভ করে। সদস্যপদ লাভের পর থেকে বাংলাদেশ ওয়াইসির বিভিন্ন অঙ্গ সংগঠন ও কমিটিতে সক্রিয় ভূমিকা রাখছে। তাইলে এখান থেকে আরেকটা ইম্পর্টেন্ট লাইন, বাংলাদেশ কবে ওয়াইসির সদস্যপদ লাভ করে? অ্যান্সার হবে 23 ফেব্রুয়ারি 1974 সালে। ওয়াইসি থেকে তাইলে কি কি ইম্পর্টেন্ট তথ্য আমরা পড়লাম, আবার একটু দেখে নিই প্রথম থেকে। দেখো, ওয়াইসির ফুল ফর্ম অর্গানাইজেশন অফ ইসলামিক কোঅপারেশন, আগে এটার নাম ছিল অর্গানাইজেশন অফ ইসলামিক
কনফারেন্স। এই কনফারেন্স নামটা চেঞ্জ হয়ে কোঅপারেশন হয়েছে 2011 সালে। আর আরব ইসরায়েলের যে যুদ্ধ, সেই যুদ্ধে 1969 সালে ইসরায়েল যখন মসজিদে আকসায় অগ্নিসংযোগ করে, তার প্রেক্ষিতে আসলে মুসলিম বিশ্বের নেতারা একত্রিত হয়ে যায় এবং পরবর্তীতে 1969 সালের 25 সেপ্টেম্বর ওয়াইসি সংগঠনটি গঠিত হয়, যেটার বর্তমান সদর দপ্তর সৌদি আরবের জেদ্দাতে। এর দাপ্তরিক ভাষা আছে 3টা, আরবি, ইংরেজি ও ফরাসি। আর বাংলাদেশ 1974 সালে 23 ফেব্রুয়ারি ওয়াইসির সদস্যপদ লাভ করে। ঠিক আছে, দেন চলে যাই হচ্ছে আমরা ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ। ইউরোপীয় ইউনিয়ন বা ইউতে যাওয়ার আগে তোমাদেরকে আবারও বলছি যে আজকে ক্লাসের শেষ হওয়া মাত্রই তোমাদের জন্য থাকবে একটা লাইভ কুইজ, যেই লাইভ কুইজে তোমরা অংশগ্রহণ করে লিডার বোর্ডে চলে আসতে পারো। আর লিডার বোর্ডে চলে আসলেই তোমাদের জন্য থাকবে আকর্ষণীয় পুরস্কার। যারা একদম অ্যাডভান্সড প্রিপারেশন নিয়ে থাকতে চাও তারা এখনই, যারা উদ্ভাসে স্টুডেন্ট যারা, তাদের অলরেডি উদ্ভাসের যে পোর্টাল সেখানে তোমাদের একটা অ্যাকাউন্ট আছে, যাদের নেই তারা এখনই উদ্ভাসের ওয়েবসাইটে চলে যাও, গুগলে সার্চ করলেই হয়ে যাবে উদ্ভাস লিখে। ঠিক আছে, নাইলে তোমরা লিখতে পারো online.udbhas-unmesh.com। এরপরে যে তোমরা একটা অ্যাকাউন্ট খুলে ফেলতে পারো, এখানে কোর্স এনরোল করতে হবে অবশ্যই। কোর্স এনরোল করার জন্য আমাদের ফ্রি কোর্স আছে, ফ্রি কোর্স সিলেক্ট করলেই তুমি পেয়ে যাবে তোমার ক্লাস 12-এর ফ্রি কোর্সের ভেতরে থাকবে তোমার জন্য সিভিক স্টার। এখানে এনরোল করলে তুমি আমাদের পোর্টালের স্টুডেন্ট হয়ে যাবে এবং তার পরবর্তীতে আমাদের 8:30টার যে এক্সামটা, সেই এক্সাম তুমি দিতে পারবে। তাহলে যারা ফেসবুকে ক্লাস করছো, পরীক্ষাটা কিন্তু কোনোভাবেই ফেসবুকে দেওয়া যাবে না, পরীক্ষাটা দেওয়ার জন্য অবশ্যই আমাদের পোর্টালে যেতে হবে। তো এখন থেকেই তোমরা লগ ইন করে রাখতে পারো, বাট আমি যদিও ক্লাস শেষে তোমাদেরকে আবারও পোর্টালে কীভাবে লগ ইন করতে হয় সেটা দেখিয়ে দিব, বাট তখন যদি টেকনিক্যাল কোনো ডিফিকাল্টিস হয় পরীক্ষার টাইম কিন্তু পার হয়ে যাবে। পরীক্ষা খুব অল্প সময় পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং সাথে সাথে আমরা রেজাল্ট অ্যানাউন্স করব। ঠিক আছে, ওকে। দেখো, এবার আসছে ইউরোপীয় ইউনিয়ন। ইউরোপীয় ইউনিয়ন বা সংক্ষেপে ইইউ। ইউরোপীয় ইউনিয়ন বা সংক্ষেপে যেটাকে আমরা ইউ বলছি, ইউরোপের দেশগুলোকে নিয়ে গঠিত একটা জোট। ইউরোপে তো অনেক দেশ, পৃথিবীর ধনী দেশগুলো, উন্নত রাষ্ট্রগুলো, মানে ইউরোপের দেশ মানেই সেটা উন্নত রাষ্ট্র, ধনী রাষ্ট্র। ইউরোপের দেশগুলোর ভিতরে পারস্পরিক সম্পর্ক আর একটু ভালো করার জন্য, তাদের ভিতরে অর্থনৈতিক বাণিজ্যিক সম্পর্ক আর একটু স্ট্রেনদেন করার জন্য যে জোটটা গঠিত হয় সেটা হচ্ছে ইউরোপীয় ইউনিয়ন। ঠিক আছে, ইউরোপীয় ইউনিয়ন কিভাবে গঠিত হইল, কাঠামো কি, সেটা নিয়ে আমরা ছোট্ট করে দেখব এখন। দেখো, ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ হলো ইসি ইউরোপিয়ান কমিউনিটি এবং ইইসি ইউরোপিয়ান ইকোনমিক কমিউনিটির পরিবর্তিত রূপ। ইউরোপীয় ইউনিয়ন হলো ইউরোপ মহাদেশের অধিকাংশ দেশের একটি অর্থনৈতিক ও রাজনৈতিক জোট। এর অধীনে অভিন্ন মুদ্রা, ইউরো, ইউরোপীয় সংসদ ইত্যাদি রয়েছে। ইউরো কেন্দ্রীয় ব্যাংকের সদর দপ্তর জার্মানির ফ্র্যাঙ্কফুর্ট শহরে অবস্থিত। ইউরোপীয় পার্লামেন্টের সদস্য সংখ্যা 751 এবং এটি ফ্রান্সের স্টামবার্গ শহরে অবস্থিত। ইউরোপীয় ইউনিয়নের অফিসিয়াল ভাষা 23টা এবং পতাকার সংখ্যা আছে 12টা। তাইলে বুঝলাম একটা অভিন্ন অর্থনৈতিক ও রাজনৈতিক জোট এটা। এই দেশের সদস্য রাষ্ট্রগুলা, তাদের ভেতরে একটাই মুদ্রা, ইউরো। এক্সচেঞ্জের কোনো টেনশন নাই, ব্যবসা বাণিজ্য এক্সচেঞ্জ করা সব কিছু ইজি। এবং এই দেশগুলোর ভেতরে অভিন্ন, মানে কি বলে, তোমার কোনো ভিসা ফ্রি যাতায়াতের ব্যবস্থা আছে। শেনজেন চুক্তির মাধ্যমে শেনজেন ভিসা বলা হয় এটাকে। এই শেনজেন ভিসা মানে তুমি ইউরোপীয় ইউনিয়নের যে সদস্য রাষ্ট্রগুলা, এক দেশ থেকে আরেক দেশে যাবা, তোমার কোনো ভিসা প্রয়োজন নেই। এই জন্য খেয়াল করবা, তোমাদের আশেপাশে কেউ যদি কোনো ইউরোপে যায়, ইউরোপের যদি ইউরোপীয় ইউনিয়নভুক্ত কোনো দেশে যায়, শেনজেন কোনো কান্ট্রিতে যায়, একটা দেশ ঘুরে তারা অন্যান্য আরও অনেক দেশ ঘুরে চলে আসে, শুধু একটা দেশ ঘুরে না। তার কারণ ওইখানে তুমি একবার যদি জার্মানি যাও, জার্মানি থেকে তুমি চাইলে স্পেনে যাইতে পারবা, স্পেন থেকে চাইলে ইটালিতে যাইতে পারবা। ঠিক আছে, হ্যাঁ, ইটালি থেকে তুমি আবার আরেক দেশে যাইতে পারবা। ঠিক আছে, অস্ট্রিয়া যাইতে পারবা, সেখান থেকে তুমি চাইলে ফিরতে পারো। এটাকে বলা হয় শেনজেন চুক্তির আন্ডারে শেনজেন ভিসা বলা হয় এটাকে। এতে করে সুবিধা কি হয়েছে, এক দেশের মানুষ অন্য দেশে যাইতে পারতেছে, ব্যবসা বাণিজ্য করতে পারতেছে, তারপর পড়াশোনা করতে পারতেছে, চাকরি বাকরি করতে পারতেছে। দেশগুলোর ভিতরে সম্পর্ক বা বাণিজ্যিক আদান প্রদান আগের থেকে ভালো হয়েছে। তাইলে বুঝলাম। সামনের দিকে সংক্ষিপ্ত ইতিহাস যদি খেয়াল করো, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সমস্ত ইউরোপ মহাদেশে ব্যাপকভাবে জাতীয়তাকরণ পুরো ইউরোপে সংকটময় পরিস্থিতি সৃষ্টি করে। 1948 সালের হেগ সম্মেলন ছিল ইউরোপীয় ফেডারেল ইতিহাসের এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ, যা কিনা পরবর্তীতে ইউরোপীয় আন্তর্জাতিক আন্দোলন, ইউরোপিয়ান মুভমেন্ট ও ইউরোপীয় কলেজ প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। 1951 সালে ইউরোপীয় কয়লা ও ইস্পাত সম্প্রদায় গঠিত হয়, যা ইউরোপীয় ফেডারেশনের প্রথম পদক্ষেপ হিসেবে বিবেচিত হয়। এই সমিতির লক্ষ্য ছিল ভারী শিল্প কারখানা
গুলো পুরো ইউরোপময় ছড়িয়ে দিয়ে নিজেদের মাঝে যুদ্ধ কলহ বন্ধ করা ও পরস্পর ভ্রাতৃত্ববোধ বাড়ানো। ঠিক আছে। 1957 সালের 25 মার্চ পশ্চিম ইউরোপের 6টি দেশের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়, যা রোম চুক্তি নামে পরিচিত। এই চুক্তির ফলে ইউরোপীয় কয়লা ও ইস্পাত সম্প্রদায়ের কর্মপরিধি বর্ধিত হয় এবং বেলজিয়াম, ফ্রান্স, ইতালি, পশ্চিম জার্মানি, লুক্সেমবার্গ ও নেদারল্যান্ডের সমন্বয়ে ইউরোপীয় অর্থনৈতিক সম্প্রদায় গঠিত হয়। একই দিনে অন্য আরেকটি চুক্তি স্বাক্ষরিত হয়, যার ফলে ইউরোপীয় দেশগুলো আণবিক শক্তির উন্নয়নের জন্য ইউরোপীয় আণবিক শক্তি সম্প্রদায় গঠন করে। দুটি চুক্তি 1958 সালে 1 জানুয়ারি কার্যকর হয়। 1967 সালে মার্জার চুক্তি নামে একটি চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তি অনুসারে একটি দিক নির্দেশনা দেওয়া হয় এই তিনটি সম্প্রদায়ের জন্য, যাদের একসাথে ইউরোপীয় সম্প্রদায় নামে অভিহিত করা হবে। দেখো একদম ডিটেইলড হিস্ট্রি। ঠিক আছে, ডিটেইলড হিস্ট্রি আছে। ইউরোপীয় ইউনিয়নের উদ্দেশ্যসমূহ যদি দেখো, ইউরোপীয় ইউনিয়নের লক্ষ্য হলো শান্তি প্রতিষ্ঠা করা, ইউরোপীয় ইউনিয়নভুক্ত রাষ্ট্রগুলোর নাগরিকদের কল্যাণ সুনিশ্চিত করা, নাগরিকদের জন্য এমন একটি অভ্যন্তরীণ বিরোধহীন নিরাপদ ও ন্যায়সঙ্গত অঞ্চলন গড়ে তোলা যেখানে তারা অবাধে চলাচল করতে পারবে, একটি অভিন্ন বাজার ব্যবস্থা গড়ে তোলা যা ইউরোপের টেকসই উন্নয়নের জন্য কাজ করবে এবং যার ভিত্তি হবে ভারসাম্যপূর্ণ অর্থনৈতিক প্রবৃদ্ধি, মূল্য স্থিতিশীলতা। ঠিক আছে। আরও যদি দেখো, সামাজিক বিচ্ছিন্নতা ও বৈষম্যের বিরুদ্ধে লড়াই করা, সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করা, নারী পুরুষের সমতা নিশ্চিত করা, শিশুদের অধিকার রক্ষা ও বিভিন্ন প্রজন্মের মধ্যে সংহতি বৃদ্ধি করা, সদস্য রাষ্ট্রসমূহের মধ্যে আর্থসামাজিক ও আঞ্চলিক সংযোগ ও ঐক্য সুদৃঢ় করা, সাংস্কৃতিক ও ভাষাগত বৈচিত্র্যকে মর্যাদা প্রদান করা, ইউরোপের সাংস্কৃতিক ঐতিহ্যকে সুরক্ষা ও সমৃদ্ধ করা, একটি অর্থনৈতিক ইউনিয়ন গড়ে তোলা যার সাধারণ মুদ্রা হবে ইউরো, বৈশ্বিক ক্ষেত্রে ইউনিয়নের মূল্যবোধ ও স্বার্থকে তুলে ধরা, বিশ্বের শান্তি, নিরাপত্তা, টেকসই উন্নয়নে, মানুষের মধ্যে সংহতি, অবাধ ও মুক্ত বাণিজ্যের প্রসারে, মূল্যনীতির প্রতি শ্রদ্ধা প্রদর্শন সহ আন্তর্জাতিক আইনে কঠোর অনুসরণ করতে তারা সচেষ্ট থাকবে। অনেকগুলো তাদের উদ্দেশ্য আছে বা লক্ষ্য আছে, তবে সবচেয়ে বড় উদ্দেশ্য হচ্ছে দুইটা জিনিস। এই দুইটা পয়েন্ট যেটার ভিতরে আলোচনা করেছি তোমাদের সাথে, যে তোমার ভিসা মুক্ত চলাচল করা, এক দেশের মানুষ আরেক দেশে যাতায়াত করতে পারবে, আবার হচ্ছে একটা অভিন্ন বাজার ব্যবস্থা গড়ে তোলা। ইউরোপীয় ইউনিয়ন একটা দেশের মতো কাজ করে, এর ভিতরে অনেকগুলা দেশ। কিন্তু বাংলাদেশ যদি তুমি জার্মানির সাথে ব্যবসা করতে চাও, তুমি ডিরেক্ট জার্মানির সাথে ব্যবসা করতে পারবে না, তোমার ব্যবসা করতে হবে ইউরোপীয় ইউনিয়নের সাথে। ইউরোপীয় ইউনিয়ন যদি জার্মানি যদি বাংলাদেশের সাথে ব্যবসা করতে চায়, তার ব্যবসা করতে হবে ইউরোপীয় ইউনিয়নের মাধ্যমে। তাইলে পুরা সবগুলো দেশ মিলে একটা কমন মার্কেট হয়ে গেছে, যেটাকে বলতেছি আমরা অভিন্ন বাজার ব্যবস্থা। এই জন্য তাদের কারেন্সিও একটাই, ইউরো কারেন্সি বলা হয়। ঠিক আছে। এটার ভালো দিক আছে, আবার টুকটাক খারাপ দিকও আছে। কনসিডারিং দ্যাট যে ব্রিটেন কিন্তু ইউরোপীয় ইউনিয়ন থেকে বের হয়ে গেছে। ব্রিটেন এটা ইউরোপের বলতে পারো দ্য মোস্ট ডেভেলপড কান্ট্রি, ইফ নট দ্য মোস্ট, ওয়ান অফ দ্য মোস্ট ডেভেলপড কান্ট্রিজ। তো এই ব্রিটেন বের হয়ে গেছে, যেটাকে আমরা ব্রেক্সিট বলি। ব্রিটেন এক্সিট, ইউরোপীয় ইউনিয়ন থেকে ব্রিটেনের বের হয়ে যাওয়ার যে প্রক্রিয়া, সেটাকে আমরা ব্রেক্সিট বলি। তো তাদের বের হয়ে যাওয়ার পিছনে আরও অনেক কারণ আছে, তাদের মাইগ্রেশন পলিসি, তারপরে হচ্ছে এখানে টোটাল যে মুদ্রা ব্যবস্থা, তারপরে হচ্ছে অন্যান্য আরও বিভিন্ন পলিসি টলিসি আছে, সব কিছু মিলে ওদের গণভোট হয়েছে, জনগণ এবং সরকার মিলে সিদ্ধান্ত নিচ্ছে তারা ইউরোপীয় ইউনিয়নে থাকবে না, এখান থেকে বের হয়ে যাবে। সো ব্রিটেন বের হয়ে গেছে ইউরোপীয় ইউনিয়ন থেকে। তাহলে সহজ করে যদি বলি, ইউরোপীয় ইউনিয়নের মূল কথা হচ্ছে ইউরোপের দেশগুলোকে নিয়ে একটা অভিন্ন অর্থনৈতিক ব্যবস্থা বা একটা কমন মার্কেট ক্রিয়েট করা, এবং এই দেশগুলোর ভেতরে এমন একটা ভিসামুক্ত যাতায়াতের ব্যবস্থা করা যাতে অবাধ চলাচল উন্মুক্ত হয়ে যায়, শিক্ষা, জ্ঞান, বিজ্ঞান, চাকরির যাতে প্রসার ঘটে। বুঝতে পারছি? তাহলে সামনের দিকে যাই। অনেকক্ষণ ধরে পড়াচ্ছি, দেখি 2 মিনিট তোমাদের প্রশ্ন নেই। প্রিয় ভাইয়া এবং আপুরা যারা জয়েন করেছো, কমেন্ট সেকশনে প্লিজ তোমরা সোফার যা যা পড়িয়েছি এখান থেকে কার কি প্রশ্ন আমাকে প্রশ্ন করো।
এক্সামের খাতা দেখা হবে কিভাবে, এক্সামটা হবে এমসিকিউ এক্সাম, সাথে সাথেই তোমাদের আমরা রেজাল্টটা জানিয়ে দিব, আমাদের সিস্টেমেই দেখা হয়ে যাবে। সাফ গেমস কি? সাফ গেমস হচ্ছে তোমার সার্কের আয়োজিত তোমার একটা গেমস, ঠিক আছে? সার্কের আয়োজিত অলিম্পিকের মতো তুমি ধরতে পারো, ঠিক আছে? একটা ছোটখাটো অলিম্পিক বলতে পারো, হ্যাঁ, সাউথ এশিয়ান গেমস। অল ক্লিয়ার ভাইয়া। পরীক্ষা কোথায় হবে? পরীক্ষার জন্য তোমাদের পোর্টালে লগ ইন করতে হবে। পোর্টালে লগ ইন করার জন্য তোমরা চলে যাবে online.udbhash-unmesh.com। ওখানে যে তোমাদের এনরোল করতে হবে আমাদের কোর্সে। কোর্সটার নাম হচ্ছে সিভিক্সটার, ঠিক আছে? ওকে, পরের দিকে চলে যাই। দেখো সামনে এবার চলে আসি আমরা কমনওয়েলথে। কমনওয়েলথ কি? কমনওয়েলথ হচ্ছে যারা কোনো এককালে ব্রিটিশ উপনিবেশিক শাসনের অধীনে ছিল সেই সব সদস্য রাষ্ট্রগুলার উন্নয়নের জন্য গঠিত একটা জোট। তাহলে কমনওয়েলথ চালায় হচ্ছে ব্রিটিশ রাজপরিবার। ব্রিটিশ রাজপরিবার কিছু দেশগুলোকে আর্থিক সাহায্য করে, সেই দেশগুলোর উন্নয়নের জন্য অনেক কামকাজ করে। বাট সেইটার সদস্য মানে হওয়ার জন্য তোমার ক্রাইটেরিয়া কি? কোনো এককালে ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের অধীনে থাকতে হবে। এটা ব্রিটিশরা অনেকটা হচ্ছে মানে এককালে তো প্রচুর মারধর করছে, এই দেশ শাসন করে গেছে, তো এটা কম্পেনসেট করার জন্য ছোট্ট একটা তাদের পক্ষ থেকে এটা একটা আয়োজন, ঠিক আছে? কমনওয়েলথ অফ নেশনস বা কমনওয়েলথ হলো অতীতে ইংরেজ সাম্রাজ্যভুক্ত এমন স্বাধীন রাষ্ট্রসমূহকে নিয়ে গঠিত আন্তর্জাতিক সংস্থা। বর্তমানে এই সংস্থার সদস্য সংখ্যা 54। ব্রিটিশ রাজা বা রানী এই সংস্থার প্রতীকী প্রধান। এই সংস্থার সচিবালয় লন্ডনের মালবোরো হাউসে অবস্থিত, গ্রেট ব্রিটেনের নেতৃত্ব দিয়ে থাকে। পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে কমনওয়েলথ অফ নেশনস গঠিত হয়। মার্চ মাসের দ্বিতীয় সোমবার কমনওয়েলথ দিবস পালিত হয়। প্রতি 2 বছর পর পর এই সভা অনুষ্ঠিত হয়। পাকিস্তান বাংলাদেশকে স্বীকৃতি দেওয়ার প্রতিবাদে 1972 সালে কমনওয়েলথ থেকে পাকিস্তান স্বেচ্ছায় পদত্যাগ করে। তাহলে এখান থেকে আমরা আরেকটা জিনিস জানলাম, বাংলাদেশ কবে কমনওয়েলথের মেম্বার হয়? অ্যান্সার হবে 1972 সালে। তাহলে আবারও বলছি, কমনওয়েলথ হচ্ছে ব্রিটিশ রাজপরিবার কর্তৃক পরিচালিত একটা আন্তর্জাতিক সংস্থা। বর্তমানে এই সংস্থার সদস্য হচ্ছে 54টা। ব্রিটিশ রাজা বা রানী এই সংস্থার প্রধান, এখন তো রানী নাই, রাজা চার্লস এটার প্রধান। এই সংস্থার সচিবালয় লন্ডনের মার্লবোরো হাউসে অবস্থিত। বাংলাদেশ 1972 সালে এখানে সদস্যপদ লাভ করে। সবচেয়ে ইন্টারেস্টিং বিষয়, বাংলাদেশের স্বাধীনতার পরে, মুক্তিযুদ্ধের পরে সর্বপ্রথম যে আন্তর্জাতিক জোটে যোগ দেয় সেটা হচ্ছে কমনওয়েলথ, ঠিক আছে? সামনের দিকে চলে যাই। দেখো কমনওয়েলথ গঠিত হয়েছিল একসময় ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত স্বাধীন রাষ্ট্রগুলোকে নিয়ে। এর মূল লক্ষ্য ছিল এসব রাষ্ট্রের মধ্যে সুসম্পর্ক বজায় রাখা। দীর্ঘদিন কোনো লিখিত চুক্তি বা সনদের মাধ্যমে এর উদ্দেশ্য স্থির করা হয়নি। পরবর্তী বিভিন্ন সময়ে অনুষ্ঠিত কমনওয়েলথ সম্মেলনে গৃহীত ঘোষণার মাধ্যমে এর কিছুটা উদ্দেশ্য স্থির করা হয়, ঠিক আছে? 1971 সালে সিঙ্গাপুরে অনুষ্ঠিত সরকার প্রধানদের সম্মেলনের উদ্দেশ্যসমূহ প্রথম ঘোষিত হয়। এগুলো নিম্নরূপ: আন্তর্জাতিক শান্তি ও শৃঙ্খলা রক্ষায় জাতিসংঘকে সহযোগিতা করা, প্রতিনিধিত্বমূলক গণতন্ত্র ও ব্যক্তি স্বাধীনতা সুরক্ষা করা, দারিদ্র্য, অজ্ঞতা ও রোগ ব্যাধির বিরুদ্ধে লড়াই করা, সাম্য প্রতিষ্ঠায় অনুসন্ধিৎসু হওয়া, ঠিক আছে? তাইলে মূল কথা, এরা জাতিসংঘকে হেল্প করতে চায়। দ্বিতীয় কথা, দেশগুলোতে গণতন্ত্র আছে কিনা, ডেমোক্রেসি আছে কিনা, ব্যক্তির স্বাধীনতা আছে কিনা সেটা নিশ্চিত করতে চায়। এছাড়া যত ফ্যাক্টর আছে যেগুলোকে আমাদেরকে পিছিয়ে রাখছে, যেমন দারিদ্র্য বা পোভার্টি, জ্ঞানের স্বল্পতা বা রোগ ব্যাধি, এগুলো কিভাবে বন্ধ করা যায়, এবং সেই সাথে সাম্য প্রতিষ্ঠা, সবার ভিতরে যাতে ইকুয়ালিটি থাকে, ইকুইটি থাকে, সেটা নিশ্চিত করা হচ্ছে তোমার কমনওয়েলথের উদ্দেশ্য। এছাড়া যদি আরও দেখো, বর্ণ বৈষম্য বিরোধিতা করা। বর্ণ বৈষম্য মানে তোমার রেসিজম, যে বা জাতি ভেদে তোমার হচ্ছে যে জাত্যাভিমান, বা তোমার কি বলে এক জাতি আরেক জাতিকে দেখতে পারে না। আমরা বর্ণ বৈষম্য মানে শুধু সাদা কালো বুঝি, ব্যাপারটা ওই রকম না। এক জাতি আরেক জাতিকে দেখতে পারতেছে না, এক বর্ণের মানুষ আরেক বর্ণের মানুষকে দেখতে পাচ্ছে না, এটাও বর্ণবাদ। যে কোনো ধরনের বর্ণ বৈষম্যের বিরোধিতা করা, ঠিক আছে? যেমন ধরো চায়নার মানুষ, তারা তো সাদা চামড়ার মানুষ, কিন্তু আমেরিকার মানুষ হচ্ছে চাইনিজ বলে, হচ্ছে কি বলে চাইনিজ, তাদের চোখ ছোট, এটা বলে যদি বুলি করে, তাহলে সেটাও কিন্তু পার্ট অফ রেসিজম। অবাধ ও মুক্ত বাণিজ্য ব্যবস্থা গড়ে তোলা, লিঙ্গগত বৈষম্যের বিরুদ্ধে লড়াই করা, টেকসই পরিবেশ সংরক্ষণ, মৌলিক গণতান্ত্রিক মূল্যবোধ এবং মানবাধিকারের বিকাশ,
ক্ষুদ্র দুর্বল রাষ্ট্রের প্রয়োজন সমূহের স্বীকৃতি, সুশীল সমাজের ভূমিকাকে গুরুত্ব প্রদান, পারস্পরিক শ্রদ্ধা ও সমঝোতা বৃদ্ধি। ঠিক আছে, বেশ কম্প্রিহেন্সিভ কিন্তু তাদের উদ্দেশ্যগুলো দেখতে পাচ্ছ, যে রেসিজমের এগেইনস্টে তারা ফাইট করতে চায়, তারা একটা অভিন্ন মার্কেট সিস্টেম গড়ে তুলতে চায়, তারা জেন্ডার ডিসক্রিমিনেশনের বিরুদ্ধে লড়াই করতে চায়, টেকসই পরিবেশ সংরক্ষণ, জলবায়ু এবং পরিবেশের জন্য কাজ করা, মৌলিক গণতন্ত্র, দুর্বল রাষ্ট্রের কী কী প্রয়োজন আছে সেগুলোকে ফাইন্ড আউট করা, সুশীল সমাজের ভূমিকাকে আরেকটু গুরুত্ব দেওয়া, পারস্পরিক শ্রদ্ধা সমঝোতা বৃদ্ধি করা। এবার দেখো, বাংলাদেশ কমনওয়েলথের 32তম সদস্য রাষ্ট্র। 1972 সালের 18 এপ্রিল বাংলাদেশ কমনওয়েলথের সদস্য হয়। এরপর থেকে কমনওয়েলথের সাথে বাংলাদেশের সম্পর্ক গভীর হয়ে ওঠে। এটি বাংলাদেশের সর্বপ্রথম কোনো আন্তর্জাতিক সংস্থার সদস্যপদ লাভ। বাংলাদেশের কমনওয়েলথে যোগদানের প্রতিবাদে পাকিস্তান এই সংস্থা ত্যাগ করেছিল, কেননা কমনওয়েলথ গঠিত হয়েছিল প্রাক্তন ব্রিটিশ উপনিবেশভুক্ত দেশগুলোকে নিয়ে। এই সংস্থার মূল লক্ষ্য হলো কমনওয়েলথভুক্ত রাষ্ট্রগুলোর মধ্যে সামাজিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক সহযোগিতা বৃদ্ধি করা। আমরা সামনের দিকে চলে যাই। দেখো, কমনওয়েলথের মূল শক্তি গ্রেট ব্রিটেনের সাথে বাংলাদেশের সম্পর্ক খুবই ঘনিষ্ঠ। বাংলাদেশ 1971 সালে মুক্তিযুদ্ধে গ্রেট ব্রিটেনের প্রচার মাধ্যমগুলোতে, বিশেষ করে বিবিসি এবং লন্ডন টাইমস, স্বাধীনতাকামী বাঙালি জনগণের উপরে পাকিস্তানি হানাদার বাহিনীর নির্মম নির্যাতন, প্রতিরোধ আন্দোলন এবং মুক্তিযুদ্ধের অগ্রগতি সম্পর্কে প্রচার করে বিশ্ব জনমত সৃষ্টি করেছিল। অস্ট্রেলিয়ার বেতারের ভূমিকাও ছিল এক্ষেত্রে প্রশংসনীয়। গ্রেট ব্রিটেন সহ কমনওয়েলথভুক্ত দেশগুলো ভারতে আশ্রয় নেওয়া শরণার্থীদের জন্য সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিল। স্বাধীনতা লাভের পর বাংলাদেশের বিধ্বস্ত অর্থনীতিকে সচল করে তোলার জন্য কমনওয়েলথভুক্ত দেশগুলো অকাতরে সাহায্য সহযোগিতা প্রদান করেছিল। ঠিক আছে, এখানে আরও কিছু ডিটেলস আছে, বাট মোর অর লেস কমনওয়েলথ তোমরা মোটামুটি বুঝলা। কমনওয়েলথ ব্রিটিশ উপনিবেশভুক্ত যে রাষ্ট্র ছিল এক সময়, তাদের অর্থনৈতিক, সামাজিক এবং সার্বিক উন্নয়নের জন্য যে জোটটা, সেটাই হচ্ছে কমনওয়েলথ, যেখানে 54টা সদস্য রাষ্ট্র, বাংলাদেশ ইজ ওয়ান অফ দেম। বুঝলাম। এবার চলে আসি জাতিসংঘ, পৃথিবীর সবচেয়ে বড় সংস্থা বা অর্গানাইজেশন। জাতিসংঘ ইংলিশে বললে ইউনাইটেড নেশনস, বাংলায় হচ্ছে জাতিসংঘ। তো তোমাদের কাছে প্রশ্ন, আমাকে কি কেউ বলতে পারবা যে জাতিসংঘ প্রতিষ্ঠা হওয়ার আগেও পৃথিবীতে বিশ্বশান্তি প্রতিষ্ঠা করার জন্য আরেকটা সংস্থা গড়ে উঠেছিল, যেটা দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হওয়ার পরে যেটা বিলুপ্ত হয়ে যায়, সংগঠনটার নাম কি? ভেরি গুড, সুরায়া সাফা। বাকিরা? ওকে, আলারাফ, ভেরি গুড। সঞ্জিত আক্তার, স্নিগ্ধা, ভেরি গুড। কুবরাতুল, করিনা কেয়া, ভেরি গুড। রাহি, ভেরি গুড। লিগ অফ নেশনস বা জাতিসংঘ, জাতিপুঞ্জ, জাতিপুঞ্জের তোমার পূর্বসূরি সংগঠন বলা হয়, সেটা হচ্ছে লিগ অফ নেশনস বা জাতিপুঞ্জ। তো জাতিপুঞ্জের উদ্দেশ্য ছিল বিশ্বশান্তি প্রতিষ্ঠা করা, কারণ পৃথিবীতে যখন প্রথম বিশ্বযুদ্ধ শুরু হলো 1914 সালে, তার পরবর্তীতে বিশ্ব নেতারা বেশ চিন্তিত হয়ে গেল যে এরকম যুদ্ধ তো আমাদের জন্য ভালো না, কীভাবে বিশ্বে শান্তি প্রতিষ্ঠা করা যায়। এই জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট উড্রো উইলসনের উদ্যোগে তখন গঠিত হয় জাতিপুঞ্জ। হ্যাঁ, কিন্তু পরবর্তীতে দেখা যায় মার্কিন যুক্তরাষ্ট্র নিজেই জাতিপুঞ্জের সদস্য হইতে পারে নাই। ঠিক আছে, সদস্য রাষ্ট্র ছিল না। এর পেছনে অন্য কারণ ছিল, তার কারণ হচ্ছে মানে জাতিপুঞ্জ যুদ্ধ ঘোষণা করার এখতিয়ার রাখতো দেশের মতামতের বাইরে যেয়ে, কিন্তু আমেরিকার সংসদ যুদ্ধ ঘোষণা
করবে। তো আমেরিকার সংসদের কথার বাইরে জাতিপুঞ্জের কথায় আমেরিকা যুদ্ধ ঘোষণা করবে, এটা আসলে সংসদ মেনে নেয় নাই, এই জন্য জাতিপুঞ্জ সেখানে যোগদান করতে পারে নাই। 1 নম্বর পয়েন্ট। দ্বিতীয়ত, কিন্তু এই প্রথম বিশ্বযুদ্ধের পরবর্তীতে জাতিপুঞ্জ গঠিত হইলেও সেটা পৃথিবীর দ্বিতীয় যে বিশ্বযুদ্ধ সেটা থামাইতে ব্যর্থ হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেল কবে? 1939 সালে। 1939 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হওয়া মাত্র জাতিপুঞ্জ আসলে অকার্যকর হয়ে পড়ে। তখন বিশ্বের নেতারা তারা আরও শক্তিশালী একটা সংগঠন গড়ে তোলার জন্য উদ্যোগ নেওয়া শুরু করে। ধাপে ধাপে অনেকগুলো স্টেপ ছিল। প্রথমে লন্ডন ঘোষণা, পরবর্তীতে আটলান্টিক সনদ, এরকম করে ফাইনালি সান ফ্রান্সিসকো সম্মেলনের মধ্য দিয়ে গঠিত হয় জাতিসংঘ বা ইউনাইটেড নেশনস। দেখো, জাতিসংঘ গঠনের প্রথম পদক্ষেপ ছিল হচ্ছে লন্ডন ঘোষণা। 1941 সালে 12 জুন জার্মানি কর্তৃক গ্রেট ব্রিটেনের আক্রমণের ফলে ইউরোপের 9টি প্রবাসী সরকার সহ আরও কয়েকটি রাষ্ট্র বিশ্ব শান্তি নিরাপত্তার জন্য লন্ডন ঘোষণা প্রদান করে। ঠিক আছে, লন্ডন ঘোষণা প্রদান করে। এটা হচ্ছে লন্ডনের জেমস প্রাসাদে একটা ঘোষণা দেওয়া হয়। এটা জাতিসংঘ প্রতিষ্ঠার প্রথম স্টেপ বা প্রথম ধাপ ছিল এটা। এবং 1941 সালের আগস্ট মাসে আটলান্টিক মহাসাগরে তোমার একটা নৌকায় বা একটা জাহাজে বসে, যেটার নাম ছিল প্রিন্সেস অফ ওয়েলস, যুদ্ধ জাহাজ রণতরী, প্রিন্সেস অফ ওয়েলসে বসে ব্রিটিশ প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিল ও মার্কিন প্রেসিডেন্ট রুজভেল্ট একটি দ্বিপাক্ষীয় আলোচনায় মিলিত হন। ঠিক আছে, 14 আগস্ট তারা দীর্ঘ আলোচনার পর আটলান্টিক চার্টার নামে একটা সনদ স্বাক্ষর করে। জাতিসংঘ প্রতিষ্ঠার প্রথম সনদ বা চার্টার ছিল আটলান্টিক সনদ বা আটলান্টিক চার্টার। ঠিক আছে, প্রথমে 28টি রাষ্ট্র এবং পরবর্তীতে 21টি রাষ্ট্র এতে স্বাক্ষর প্রদান করে। আটলান্টিক চার্টার স্বাক্ষরিত হওয়ার পরে 1943 সালের ডিসেম্বর মাসে ব্রিটেন, মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীনের পররাষ্ট্রমন্ত্রীগণ মস্কো ঘোষণাপত্র স্বাক্ষর করে। ঠিক আছে, মস্কো ঘোষণাপত্রের 4র্থ 7ম ধারায় জাতিসংঘ নামটির উল্লেখ এবং উদ্দেশ্য সম্পর্কে সুস্পষ্ট ধারণা দেওয়া হয়। তাহলে জাতিসংঘ নামকরণটা করলেন কে? নামকরণ করেছিলেন হচ্ছে ফ্র্যাঙ্কলিন ডি রুজভেল্ট। আর এটা মেনশন করা ছিল হচ্ছে মস্কো সম্মেলনের যে ঘোষণাপত্র, মস্কো ডিক্লারেশনে, সেখানে উল্লেখ করা ছিল জাতিসংঘের নাম। ঠিক আছে, এর পরবর্তীতে মস্কো ঘোষণার অল্পকালের মধ্যে রুজভেল্ট, চার্চিল ও স্ট্যালিন 1943 সালের ডিসেম্বর মাসে এক সম্মেলনে সমবেত হন। 1944 সালের 21 আগস্ট থেকে 29 সেপ্টেম্বর পর্যন্ত যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনের ডাম্বারটন ওকস ভবনে যুক্তরাষ্ট্র, কানাডা ও সাবেক সোভিয়েত ইউনিয়ন ও চীনের প্রতিনিধিগণ এক সম্মেলনে মিলিত হয়ে জাতিসংঘ গঠনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করেন। এন্ড ফাইনালি আমরা দেখতে পাচ্ছি যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকো শহরে 1945 সালে 25 এপ্রিল থেকে 26 জুন মিত্রশক্তির দেশসমূহের প্রতিনিধিবৃন্দ 111টি ধারা সম্বলিত জাতিসংঘ সনদ প্রণয়ন করে। 1945 সালের 26 জুন সান ফ্রান্সিসকো সম্মেলনে উপস্থিত 50টি দেশের প্রতিনিধিরা সনদে স্বাক্ষর করেন এবং পরবর্তীতে 51তম দেশ হিসেবে স্বাক্ষর করে হচ্ছে জাতিসংঘে পোল্যান্ড। তাইলে খেয়াল করে দেখো, 1939 সালে আমার দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হইল, তখনই জাতিপুঞ্জগণ। 1941 সালে প্রথমে আসলো তোমার লন্ডন ঘোষণা, ওই বছরই আসলো আটলান্টিক সনদ। এরপর ধাপে ধাপে মস্কো সম্মেলন, তেহরান সম্মেলন, কাসাব্লাঙ্কা সম্মেলন, ডাম্বারটন ওকস সম্মেলন, ইয়াল্টা সম্মেলন। ঠিক আছে, তো এরকম বেশ কিছু সম্মেলন তোমার ছিল। ফাইনালি লাস্টে যে কি হইল, 1945 সালে তোমার সম্মেলন অনুষ্ঠিত হইল, যেটা হচ্ছে সান ফ্রান্সিসকো সম্মেলন। এই সান ফ্রান্সিসকো সম্মেলনে 50টা দেশ হচ্ছে স্বাক্ষর করে। কয়টা দেশ? 50টা দেশ। পরে 51তম দেশ হিসেবে স্বাক্ষর করে কে? পোল্যান্ড। তাইলে জাতিসংঘের প্রতিষ্ঠাকালীন সদস্য রাষ্ট্র কয়টা ছিল? অ্যান্সার হবে 51টা। অ্যান্ড ফাইনালি জাতিসংঘ সনদ কার্যকর হইল হচ্ছে 24 অক্টোবর। এই জন্য প্রত্যেক বছর 24 অক্টোবর দিনটাকে পালন করা হয় হচ্ছে তোমার জাতিসংঘ দিবস বা ইউএন ডে হিসেবে। কি হিসেবে পালন করা হয়? ইউএন ডে হিসেবে পালন করা হয়। ঠিক আছে, ওকে। দেখো, যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরে জাতিসংঘের তোমার সদর দপ্তর অবস্থিত। জাতিসংঘের সদর দপ্তর কোথায় অবস্থিত? যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে। জাতিসংঘের পতাকার রং কি? হালকা নীল, মাঝখানে সাদা একটা বৃত্ত, বৃত্তের মাঝখানে থাকে জাতিসংঘের প্রতীক। জাতিসংঘের সরকারি ভাষা 6টা: আরবি, চীন, ইংরেজি, ফরাসি, রুশ এবং স্প্যানিশ। কীভাবে মনে রাখবা? প্রথম কথা, পৃথিবীর যে কোনো দেশের অফিসিয়াল ল্যাঙ্গুয়েজে ইংলিশ থাকবেই, কমন সেন্স, তাই না? ইংলিশ ইংলিশ কাভার হয়ে গেল, তার মানে আমেরিকা, ইউরোপ ডান। পৃথিবীতে বড় দেশ আর কি আছে? রাশিয়া, রাশিয়ার ভাষা কি? তোমার রুশ, তাহলে রুশ ভাষা ডেফিনেটলি হবে। পৃথিবীতে আরও বড় দেশ চিন্তা করো, চীন। চীনে তো মানুষ সবচেয়ে বেশি, পৃথিবীর সবচেয়ে বেশি মানুষ কোন ভাষায় কথা বলে? চীনের মান্দারিন ভাষায়। তাইলে এখানে মান্দারিন বা চীনা ভাষা। হ্যাঁ,
তো ইউরোপে যদি চিন্তা করো, ইউরোপের মানুষ তো শুধু ইংলিশে কথা বলে না, ইউরোপে স্পেন আছে, ইতালি আছে, তো ওদের ভাষাও তো লাগবে। তাইলে ওখানে আমার কি আছে, ওখানে আছে ফরাসি ভাষা। আর মধ্যপ্রাচ্য এবং আফ্রিকার অনেক দেশ আরবি ভাষায় কথা বলে, তাই না? তাইলে আরবি চলে আসলো, ফরাসি এবং সেই সাথে তুমি হচ্ছে স্প্যানিশ। তাইলে এবার দেখো তোমার 6টা ভাষার নাম কিন্তু চলে আসছে। ইংলিশ, রুশ, ম্যান্ডারিন, ফ্রেঞ্চ, অ্যারাবিক অ্যান্ড স্প্যানিশ। এই 6টা হচ্ছে তোমার জাতিসংঘের সরকারি ভাষা। তবে জাতিসংঘ সচিবালয়ে 2টা ভাষা ব্যবহৃত হয়, ইংলিশ এবং ফ্রেঞ্চ, জাতিসংঘের সেক্রেটারিয়েটে। আর অফিসিয়াল ভাষা হচ্ছে তোমার 6টা। ওকে, সামনের দিকে চলে যাই। তো এখন দেখো জাতিসংঘের কাজকর্ম পরিচালিত হয় 6টি প্রধান অঙ্গ সংস্থা দ্বারা। 6টা প্রধান অঙ্গ সংগঠন। তাহলে জাতিসংঘের মূল অঙ্গ সংস্থান বা মূল অঙ্গ সংগঠন কয়টা? এটা হচ্ছে 6টা। প্রথমটা হচ্ছে জেনারেল অ্যাসেম্বলি, জেনারেল অ্যাসেম্বলি বা সাধারণ পরিষদ। জেনারেল অ্যাসেম্বলি বা সাধারণ পরিষদ, জেনারেল অ্যাসেম্বলি বা সাধারণ পরিষদ। এরপরে আসে হচ্ছে তোমার নিরাপত্তা পরিষদ, যেটাকে আমরা বলছি সিকিউরিটি কাউন্সিল। এরপরে আসে অর্থনৈতিক ও সামাজিক পরিষদ, ইকোনমিক অ্যান্ড সোশ্যাল কাউন্সিল, এটাকে সংক্ষেপে ইকোসক বলা হয়। ওসি পরিষদ বা এটা ট্রাস্টিশিপ কাউন্সিল বলা হয়, এটাকে ট্রাস্টিশিপ কাউন্সিল। আন্তর্জাতিক আদালত, ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস। আর ইউএন সেক্রেটারিয়েট বা সচিবালয়। এই 6টা হচ্ছে জাতিসংঘের মূল 6টা অঙ্গ সংগঠন। ওকে, তো এই 6টা অঙ্গ সংগঠনের কথা আমরা জানলাম, যে জাতিসংঘের মূল অঙ্গ সংগঠন হচ্ছে 6টা। জেনারেল অ্যাসেম্বলি, সিকিউরিটি কাউন্সিল, অর্থনৈতিক ও সামাজিক পরিষদ, ওসি পরিষদ, আন্তর্জাতিক আদালত এবং সচিবালয়। এই 6টা হচ্ছে জাতিসংঘের মূল 6টা অঙ্গ সংগঠন। কাদের কাজকে একটা একটা করে দেখি। জাতিসংঘের যতগুলো সদস্য রাষ্ট্র, তাইলে প্রথম কথা জাতিসংঘের সদস্য রাষ্ট্র কতগুলো? 193টা। আমরা জানি পৃথিবীতে স্বাধীন দেশের সংখ্যা হচ্ছে 195, এর ভিতরে 193টা জাতিসংঘের সদস্য। ঠিক আছে, 193টা সদস্যই সাধারণ পরিষদের মেম্বার। তো সাধারণ পরিষদে তোমার সকল সদস্য রাষ্ট্র এটার সদস্য। নিরাপত্তা পরিষদের সদস্য সংখ্যা হচ্ছে তোমার 15টা। এই 15টার ভেতরে 5টা হচ্ছে স্থায়ী সদস্য, 10টা হচ্ছে অস্থায়ী সদস্য, যারা 2 বছরের জন্য নির্বাচিত হয়। এই 5টা স্থায়ী সদস্য যারা, এরা কখনোই চেঞ্জ হবে না। তার ভেতরে আছে ইউএসএ আছে, রাশিয়া আছে, চায়না আছে, ইউকে আছে, ফ্রান্স আছে। এই 5টা রাষ্ট্র হচ্ছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের 5টা সদস্য রাষ্ট্র। এদের কাছে একটা বিশেষ ক্ষমতা আছে, যেটাকে বলা হয় ভেটো পাওয়ার। ভেটো মানে আমি এটা মানি না। জাতিসংঘের যে কোনো সিদ্ধান্তে এই 5টা সদস্য রাষ্ট্রের যে কেউ একজন যদি মানা করে দেয়, ওই সিদ্ধান্ত বাতিল। তার মানে কোনো সিদ্ধান্ত যদি জাতিসংঘকে নিতে হয়, 5টা দেশের একমত হইতে হবে। 4টা দেশ একমত হইছে, আরেকটা দেশ মানা করে দিছে, তাতেও সম্ভব না। এই জন্য এদের হাতে প্রচুর ক্ষমতা, যেটাকে আমরা ভেটো পাওয়ার বলতেছি। বাকি 10টা দেশের হাতে এই ভেটো পাওয়ার নাই, কিন্তু এই বাকি 10টা দেশ নিরাপত্তা পরিষদের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো নিতে পারে। অর্থনৈতিক ও সামাজিক পরিষদ, ঠিক আছে, উন্নয়নমূলক কার্যক্রমগুলো এরা মনিটর করে এবং কোঅর্ডিনেশন হিসেবে কাজ করে। ওসি পরিষদ, ওসি পরিষদের কাজ হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তীতে, মানে পরাজিত শক্তির অধীনে যেসব উপনিবেশিক অঞ্চল ছিল, তাদের স্বাধীনতা পর্যন্ত জাতিসংঘ কাজ করে যাবে ওখানে যুদ্ধবিরতিতে বা তাদেরকে স্বাধীন করে দেওয়ার জন্য। এটাই ছিল ওসি পরিষদের কাজ। কিন্তু তোমার 1990-এর দশকে এরকম সকল অঞ্চল স্বাধীন হয়ে গেছে, এই জন্য ওসি পরিষদের কার্যক্রম বর্তমানে স্থগিত আছে। তাহলে ওসি পরিষদের কাজ কি ছিল?
দ্বিতীয় বিশ্বযুদ্ধে যারা পরাজিত অক্ষশক্তি সেই দেশগুলোর যেসব উপনিবেশিক অঞ্চল ছিল তাদের স্বাধীনতার লক্ষ্যে কাজ করা। বাট পরাজিত শক্তি কারা ছিল? জাপান, জার্মানি এবং ইতালি। এই ইতালির এমন কোনো অঞ্চল নাই, জাপান বা জার্মানিরও এমন কোনো অঞ্চল নাই যারাতে কন্ট্রোল করতেছে কিন্তু তারা স্বাধীন না। তো এরকম সব দেশ 90-এর দশকে স্বাধীন হয়ে যায় এবং তখন থেকে ওসি পরিষদের কার্যক্রম স্থগিত। আন্তর্জাতিক আদালত বা ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস, এটা হচ্ছে আন্তর্জাতিক ন্যায় বিচার আদালত। ধরো আমরা আদালতে এক ব্যক্তির বিরুদ্ধে মামলা করতে পারি। ধরো তোমার বাসায় কেউ মুরগি চুরি করে নিয়ে গেছে, তুমি চোরের নামে মামলা করতে পারো, তারপর কোর্ট সেটার বিচার করবে। এক দেশ যদি অন্য দেশের বিরুদ্ধে বিচার করতে চায় তাহলে তো তোমার কোর্ট সেই বিচার করতে পারবে না, তখন সেই বিচারটা যে করবে সেটা হচ্ছে আন্তর্জাতিক আদালত। তাই তুমি ধরো সরাসরি ভারতের নামে মামলা করবা, তুমি ধরো সরাসরি পাকিস্তানের নামে মামলা করবা যে আমাকে ঋণ দিছিলাম, আমাকে ঋণ শোধ করে নাই, বা আমার দেশে হচ্ছে কি বলে মানে অবৈধভাবে বাঁধ নির্মাণ করে আমার পানি আটকাই দিচ্ছে, আমার উপরে হচ্ছে ক্ষেপণাস্ত্র ছুটছে, তাহলে এটা তো সুপ্রিম কোর্টে এই মামলার রায় দিতে পারবে না, এটা রায় দিতে হবে হচ্ছে আন্তর্জাতিক আদালতের। ঠিক আছে, তাইলে আন্তর্জাতিক আদালত হচ্ছে তোমার দেশগুলোর ভিতরে দ্বিপাক্ষীয় যে সমস্যা মামলা মোকদ্দমা সেটা নিষ্পত্তি করা। আর সচিবালয় হচ্ছে জাতিসংঘের যে দাপ্তরিক কর্মকাণ্ডগুলো হয় সেই দাপ্তরিক কর্মকাণ্ডগুলো পরিচালনা করাই হচ্ছে সচিবালয়ের মূল কাজ। ঠিক আছে, এবার আমরা জাতিসংঘের বিভিন্ন তোমার স্পেশালাইজড এজেন্সি আছে। ঠিক আছে, জাতিসংঘের বিভিন্ন প্রজেক্ট আছে, প্রকল্প আছে বা স্পেশালাইজড এজেন্সি আছে, এগুলো একটা একটা করে দেখব। প্রথমে আসতেছে আন্তর্জাতিক শ্রম সংস্থা বা ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন, সংক্ষেপে আইএলও বলা হয়। আইএলও প্রতিষ্ঠিত হয় 1919 সালে, এটি জাতিসংঘের অন্তর্ভুক্ত হয় 1946 সালের 14 ডিসেম্বর। এর সদস্য সংখ্যা 186টা আর সদর দপ্তর সুইজারল্যান্ডের জেনেভা। আইএলও তার ভূমিকার জন্য 1969 সালে শান্তিতে নোবেল পুরস্কার অর্জন করে। বাংলাদেশ 1972 সালের 22 জুন আইএলও সদস্যপদ লাভ করে। আইএলওর কাজ কি? একটা দেশের অর্থনৈতিক ব্যবস্থা নিয়ে কাজ করা, যেসব শ্রমিক কাজ করে তাদের জীবনযাত্রার মান উন্নয়ন করা, তাদের অধিকার নিশ্চিত করা এবং হচ্ছে শ্রমিক বান্ধব এবং মানে আধুনিক শ্রম ভিত্তিক অর্থনীতি ব্যবস্থা যেটা, সেটার আরও গুণগত মান বৃদ্ধি করা, সেটার পলিসি ডেভেলপমেন্টে সরকারের সাথে বিভিন্ন দেশের সরকারের সাথে আইএলও কাজ করে। এরপরে দেখতে পাচ্ছি জাতিসংঘ শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থা, ইউনাইটেড নেশনস এডুকেশনাল, সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশনস। ঠিক আছে, যেটাকে সংক্ষেপে ইউনেস্কো বলা হয়। ইউনেস্কোর সদর দপ্তর কোথায়? ফ্রান্সের প্যারিসে। প্রতিষ্ঠিত হইল 1945 সালের 16 নভেম্বর। সদর দপ্তর প্যারিসে। সদস্য রাষ্ট্র 195টা। ঠিক আছে, বাংলাদেশ 1972 সালের 19 অক্টোবর এই সদস্যপদ লাভ করে। তো ইউনেস্কোর কাজ হচ্ছে আমরা যে বিভিন্ন ইউনেস্কো হেরিটেজ সাইট, বিভিন্ন মানে কি বলে ঐতিহাসিক নিদর্শনগুলোকে বা ট্র্যাডিশন বা কালচারকে স্বীকৃতি দেওয়া, এটা ইউনেস্কোর একটা অন্যতম কাজ। ঠিক আছে, ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ আছে। এছাড়া হচ্ছে শিক্ষা গবেষণা নিয়ে কাজ করা, একটা দেশের সংস্কৃতিকে তুলে ধরা। ঠিক আছে, এই জায়গাগুলা কালচার, ট্র্যাডিশন, এডুকেশন, সায়েন্টিফিক রিসার্চ, এই জায়গাগুলোতে কন্ট্রিবিউট করাই হচ্ছে ইউনেস্কোর কাজ। খাদ্য ও কৃষি সংস্থা, ফাও বা ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন, সদর দপ্তর ইতালির রোমে। ঠিক আছে, প্রতিষ্ঠিত হইল 1945 সালের 16 অক্টোবর। 195টা সদস্য রাষ্ট্র। এটা সদর দপ্তর কোথায়? ইতালির রোমে। বাংলাদেশ 1972 সালের 13 নভেম্বর ফাওয়ের সদস্যপদ লাভ করে। 16 অক্টোবর বিশ্ব খাদ্য দিবস হিসেবে গোটা বিশ্ব পালিত হয়, যেই ডেটাকে ইন্ট্রোডিউস করেছে কিন্তু ফাও বা ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন। জাতিসংঘ অর্থ তহবিল, আন্তর্জাতিক অর্থ তহবিল বা ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড বা সংক্ষেপে বলা হয় আইএমএফ। এটা জাতিসংঘের একটা বিশেষ সংস্থা। প্রতিষ্ঠিত হয় 1945 সালের 27 ডিসেম্বর। এর অন্তর্ভুক্ত সদস্য রাষ্ট্রের সংখ্যা 188টা। সদর দপ্তর আমেরিকার যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে। আইএমএফ এর রিজার্ভ মুদ্রা হলো মার্কিন ডলার, ব্রিটিশ পাউন্ড, স্টার্লিং, জাপানি ইয়েন, ইউরোপীয় ইউনিয়নের ইউরো ও চীনের ইউয়ান। বাংলাদেশ 1972 সালের 10 মে আইএমএফ এর সদস্যপদ লাভ করে। তাইলে ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড বুঝতেই পারতেছে, এটার কাজ হচ্ছে মুদ্রা ব্যবস্থা নিয়ে কাজ করা, বিভিন্ন দেশের অর্থনৈতিক অবকাঠামোগত উন্নয়নে সাপোর্ট করা, লোন দেওয়া, ঋণ দেওয়া, এগুলো হচ্ছে আইএমএফ এর কাজ। বিশ্ব বাণিজ্য সংস্থা, ডাব্লিউটিও, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, 1995 সালের 1 জানুয়ারি প্রতিষ্ঠিত। এই সংস্থার সদস্য 164টা রাষ্ট্র। সদর দপ্তর সুইজারল্যান্ডের জেনেভা। 1948 সালে গ্যাট, জেনারেল এগ্রিমেন্ট অন ট্যারিফস অ্যান্ড ট্রেড, এর পরিবর্তিত রূপ হলো ডাব্লিউটিও। বাংলাদেশ 1972 সালে গ্যাটের সদস্যপদ লাভ করে এবং 1995 সালের 1 জানুয়ারি ডাব্লিউটিওর সদস্য
বাংলাদেশ 1972 সালে গ্যাটের সদস্যপদ লাভ করে আর 1995 সালের 1 জানুয়ারি ডাব্লিউটিওর সদস্যপদ লাভ করে। বাংলাদেশ ডাব্লিউটিওর 125তম সদস্য। বুঝতেই পারতেছো বৈশ্বিক বাণিজ্যিক মানে সম্পর্কগুলোকে আরো ভালো করার জন্য এরা কাজ করে, বাণিজ্যিক প্রসারে সাহায্য করে হচ্ছে ডাব্লিউটিও। বিশ্ব স্বাস্থ্য সংস্থা, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, সংস্থাটি প্রতিষ্ঠিত হয় 1948 সালের 7 এপ্রিল। পৃথিবী থেকে রোগ ব্যাধি দূর করে সুস্থ সবল মানব সম্পদ গড়ে তোলা, মানব সমাজের স্বাস্থ্যের উন্নতি বিধান, চিকিৎসা বিভাগের উন্নতি বিধান প্রভৃতি এর প্রধান উদ্দেশ্য। এর সদর দপ্তর সুইজারল্যান্ডের জেনেভায়। এর সদস্য সংখ্যা 193টা। বাংলাদেশ এই সংস্থার সদস্যপদ লাভ করে 1972 সালের 17 মে। আমরা দেখেছি 2021-20 সাল কোভিডের টাইমটাতে ডাব্লিউএইচও কেমন ভূমিকা রেখেছে। ডাব্লিউএইচওর কাজই হচ্ছে পৃথিবী থেকে অপুষ্টি দূর করা, রোগ ব্যাধি দূর করা, মানুষের স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়ন ঘটানো, ঠিক আছে, রোগমুক্ত একদম সুন্দর মানে সুস্বাস্থ্যের অধিকারী একটা পৃথিবী গড়ে তোলাই হচ্ছে ডাব্লিউএইচওর মূল উদ্দেশ্য। ঠিক আছে, আমরা একটু সামনের দিকে চলে যাই তাহলে। এরপরে দেখতে পাচ্ছ জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি, ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রাম বা ইউএনডিপি। সংস্থাটার জন্ম হয় 1965 সালে। সদর দপ্তর যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে। বর্তমান পৃথিবীর 166টি দেশে এর কার্যক্রম পরিচালিত হয়। তাহলে ইউএনডিপি প্রতিষ্ঠিত হয়েছে কবে? 1965 সালে। সদর দপ্তর কোথায়? আমেরিকার যুক্তরাষ্ট্রে। পৃথিবীর কতগুলো দেশের কার্যক্রম পরিচালিত হয়? 166টা। জাতিসংঘ পরিবেশ কর্মসূচি, ইউনাইটেড নেশনস এনভায়রনমেন্ট প্রোগ্রাম। সংস্থাটি প্রতিষ্ঠিত হয় 1972 সালে এবং সদর দপ্তর কেনিয়ার নাইরোবিতে। প্রতি বছর 5 জুন বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়। তোমরা জানো 5 জুন পরিবেশ দিবস। এই পরিবেশ দিবস এটা ইন্ট্রোডিউস করেছে কে? ইউএনইপি, ইউনাইটেড নেশনস এনভায়রনমেন্ট প্রোগ্রাম। জাতিসংঘ জনসংখ্যা বিষয়ক তহবিল, ইউনাইটেড নেশনস ফান্ড ফর পপুলেশন অ্যাক্টিভিটিস, ঠিক আছে, ইউএনএফপিএ বলা হয়। সংস্থাটি প্রতিষ্ঠিত হয় 1969 সালে এবং এর সদর দপ্তর আমেরিকার যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে। সংস্থাটির কার্যক্রম পরিচালিত হয় 140টি দেশে। সারা বিশ্বে 11 জুলাই বিশ্ব জনসংখ্যা দিবস হিসেবে পালিত হয়। ঠিক আছে, ওকে। একজন লিখেছো ভাইয়া পরীক্ষা কোথায় হবে? এখানে হবে নাকি অ্যাপে হবে? অ্যাপে বা তোমাদের স্টুডেন্ট পোর্টালে, ঠিক আছে। অ্যান্ড এক্সামে যে প্রশ্নগুলো হবে সেটা কিন্তু আজকের লেকচারের উপর ভিত্তি করেই হবে। হ্যাঁ, যা যা পড়ানো হয়েছে এটার মধ্যে থেকেই। সো যারা ক্লাসটা মনোযোগ দিয়ে করেছো তারা আমাদের 10টা প্রশ্ন থাকবে, 10টাই পেরে যেতে পারো। আর কেউ যদি মনে করো যে না মানে ঠিকমতো ক্লাসটা হয়তো মনোযোগ দিয়ে করো নাই, তারা বই খুলে একবার চোখ বুলাতে পারো। আর যদি কোনো প্রশ্ন থাকে প্রশ্ন করতে পারো। হ্যাঁ, আমি সামনের দিকে আগানোর আগে আরেকবার তোমাদের কাছ থেকে প্রশ্ন নিতে চাই। সোফার যা যা পড়লাম এখান থেকে কার কি প্রশ্ন আছে, কোথায় বুঝো নেই? পোর্টালে ঢুকবো কিভাবে? তোমরা উদ্ভাসের ওয়েবসাইট online.udbhas-unmesh.com-এ চলে যাও। ওখানে যে তোমরা প্রোগ্রাম খুঁজে বের করো ক্লাস 12 থেকে সিভিক্সটার মানে ফ্রি কোর্সগুলো খুঁজে বের করো। সেখানে পাবে তোমরা সিভিক্সটারে এনরোল করলে তোমাদের লাইভ এক্সাম 8:30টার সময় শুরু হবে। 8:30টার সময় তোমরা এক্সামটা দিতে পারবা। ঠিক আছে, আমি তারপরেও ডেমনস্ট্রেট করব তোমাদেরকে। এখন প্রশ্নগুলো নিব আমি ক্লাস কন্টেন্ট রিলেটেড। ঠিক আছে, সব সাল কি মুখস্থ করতে হবে কিনা? ডেফিনেটলি সব সাল মানে যা যা আলোচনা করেছি এগুলো পড়তে হবে। কেন পড়তে হবে? প্রথম কথা, তুমি যদি সিভিক্সটার আমাদের যে কম্পিটিটিভ এক্সামটা হবে আগামী 5 ডিসেম্বর সেটা যদি ভালো করতে চাও ডেফিনেটলি তোমাকে সালগুলো পড়তে হবে। দ্বিতীয়ত, তুমি এইচএসসিতে যদি ভালো নাম্বার তুলতে চাও পৌরনীতি এমসিকিউ এবং সিকিউএ, তাহলে তোমাকে সাল পড়তে হবে। যদি দুইটার কোনোটাই না চাও, অ্যাটলিস্ট তুমি একটা ভালো বিশ্ববিদ্যালয়ে পড়তে চাও, এইচএসসি পরীক্ষা দেওয়ার পরে তোমার ভর্তি যুদ্ধ শুরু হবে, তখন তোমার সাধারণ জ্ঞানে এই একই জিনিসই পড়ানো হবে, তো তখন তোমাকে কিন্তু অবশ্যই পড়তে হবে। তো অল্প সময়, তখন 2 মাস 2.5 মাস 3 মাস সময়ের ভিতরে এত কিছু মনে রাখা যায় না। তো এখন থেকে যারা পড়ে রাখবে তাদের জন্য অ্যাডমিশন জার্নিটা অনেক সহজ হয়ে যাবে। তাই ডেফিনেটলি সালগুলো পড়তে হবে আমাদের।
বা জাতিসংঘের বিশেষ সংস্থাগুলোর সদর দপ্তর মনে রাখবো কিভাবে? দেখো, সবগুলা মনে রাখার তো কোনো শর্টকাট নাই, বাট সহজ করে চিন্তা করতে পারো যে প্যারিসকে বলা হয় সিটি অফ কালচার। তুমি যদি পড়াশোনাও করতে যাও, তুমি যদি স্থাপত্য, কালচার, আর্ট এগুলো নিয়ে পড়াশোনা করতে যাও, দেখবা সবাই যায় হচ্ছে ফ্রান্সের প্যারিসে। আর খাবারের জন্য বিখ্যাত জায়গা হচ্ছে তোমার ইতালি। হ্যাঁ, ইতালি, তোমার ওইখানে ভালো চিজ পাওয়া যায়, ব্রেড পাওয়া যায়, ভালো শেফ পাওয়া যায়। ইটালিয়ান খাবার মানেই মজার একটা বিষয়। তাহলে যেগুলা খাবার এবং কৃষি রিলেটেড, ঠিক আছে, সেটার সদর দপ্তর হবে হচ্ছে ইতালির রোম। আর যেটা হচ্ছে কালচার, সেটা হবে হচ্ছে প্যারিস। ঠিক আছে, এছাড়া বেশিরভাগগুলোর সদর দপ্তর হয় সুইজারল্যান্ডের জেনেভা, নাইলে মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক। দেখে আসি আমরা একটু, চলো খেয়াল করো এখান থেকে। আন্তর্জাতিক শ্রম সংস্থা সুইজারল্যান্ডের জেনেভা। ইউনেস্কো কালচার অ্যান্ড হেরিটেজ ফ্রান্সের প্যারিস। বিশ্ব খাদ্য কৃষি সংস্থা, খাদ্য আছে? হ্যাঁ আছে। তাহলে এটা সদর দপ্তর কী হবে? ইতালির রোম। খাদ্য নিয়ে আরেকটা আছে, ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম, কোথায়? ইতালির রোম। অর্থ তহবিল, আইএমএফ, টাকা পয়সার বিষয় মানে এটা আমেরিকার বাইরে কোথাও যাবে না, তাইলে মার্কিন যুক্তরাষ্ট্রে ইয়াতে তোমার রাজধানী ওয়াশিংটন ডিসিতে। বিশ্ব বাণিজ্য সংস্থা, এদের সদর দপ্তর কোথায়? সুইজারল্যান্ডের জেনেভা। বিশ্ব স্বাস্থ্য সংস্থা, সুইজারল্যান্ডের জেনেভা। ইউএনডিপি, নিউ ইয়র্ক। ইউএনইপি শুধুমাত্র এনভায়রনমেন্ট প্রোগ্রাম, যেহেতু পরিবেশের জন্য কাজ সবচেয়ে বেশি প্রয়োজন হচ্ছে আফ্রিকা এবং এশিয়ার মতো দেশ, মানে মহাদেশগুলোতে। তো এটার সদর দপ্তর হচ্ছে কেনিয়ার নাইরোবিতে। আর ইউএনএফপিএ যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে। দেখো অনেকগুলোই কিন্তু পড়া হয়ে গেছে তোমাদের ইতিমধ্যে। হ্যাঁ, নেক্সট প্রশ্ন নিব। বা ইউরোপীয় ইউনিয়নটা আবার একটু বুঝান। ব্যাপারটা খুব সহজ। ধরো তোমার একটা ছোট্ট ফুড কার্ট আছে, রেস্টুরেন্টের ব্যবসার মতো, যে রাস্তার পাশে তুমি একটা সিঙ্গারার দোকান দিলা। তোমার বন্ধু দেখলা যে ওখানে ডিমের দোকান দিছে, সিদ্ধ ডিম বিক্রি করে, পাশে একজন আবার বার্গার বিক্রি করা শুরু করলো। তো দেখতেছো যে কোনোদিন ডিম বিক্রি বেশি হয়, কোনোদিন ফ্রেঞ্চ ফ্রাই বিক্রি বেশি হয়, কোনোদিন হচ্ছে তোমার বার্গার বিক্রি বেশি হয়, কোনোদিন সিঙ্গারা বিক্রি বেশি হয়। 4-5টা ফ্রেন্ড মিলে ব্যবসা করতেছো, কারো ব্যবসা কখনো খারাপ কখনো ভালো। তোমরা চিন্তা করতেছো যে সবাই মিলে একটা বিজনেস করলে কেমন হয়, যে আমাদের এইখানে মানে যেই কাস্টমার আসুক না কেন, তাদের এখানে একটাই কাউন্টার হবে, কেউ সিঙ্গারা খাক কেউ ডিম খাক, টাকা দিতে হবে আমাদের কাউন্টারে, কাউন্টার হবে একটা। অ্যান্ড দিন শেষে যা লাভ হবে 4জনই ভাগ করবে, যা লস হবে 4জনের ভিতরেই যাবে। তাহলে কোনোদিন যদি কারো ডিমের ব্যবসা একটু কম হয়, বাকিগুলোর ব্যবসা যদি ভালো হয়, তাহলে ডিমওয়ালা তাহলে ওই দিন একটু হলেও লাভ পাবে। হ্যাঁ, আবার কোনোদিন বার্গারের ব্যবসা একটু খারাপ হবে, বাট অন্যগুলোর ব্যবসা ভালো, ওই দিনও ইকুয়াল লাভ পাইতেছে। তো ইউরোপীয় ইউনিয়ন হচ্ছে জিনিসটা সেম, যে যতগুলো সদস্য রাষ্ট্র আছে সবাই ব্যবসা করবে একটা জায়গা থেকে, টাকা আসবে একটা জায়গায়, এরপরে ভাগ হবে। শুনে তো ভালো মনে হইতেছে। হ্যাঁ, এটা ভালো কাদের জন্য? যারা অর্থনৈতিকভাবে একটু ডাউন বা যারা মাঝারি লেভেলে। কিন্তু যারা উন্নত দেশ, ধর আমি জানতেছি 4টা বন্ধুর ভিতরে আমি বার্গারের দোকান, আমার প্রত্যেকদিন বেচা কেনা হয়, তোমার প্রস্তাবে আমি রাজি নাও হইতে পারি। আমি বলবো কেন, আমি শুধু শুধু আমার প্রফিটের ভাগ তোমাকে দিব, আমি একাই 100। এক্স্যাক্টলি সেটাই হয়েছে, ব্রিটেন এখান থেকে এই কারণেই বের হয়ে চলে গেছে। সো ইউরোপীয় ইউনিয়ন এমন একটা জোট যেটা একটা অভিন্ন অর্থনৈতিক ব্যবস্থা বা বাজার ব্যবস্থা গড়ে তুলছে, বা একটা কমন মার্কেট গড়ে তুলছে টু সিকিউর ইটস ইকোনমি। হ্যাঁ, যাতে ছোট ছোট দেশগুলো বা কম উন্নত কম শক্তিশালী অর্থনীতির দেশগুলো ঝরে না পড়ে, এই জন্য ইউরোপীয় ইউনিয়ন গড়ে উঠছে। এবং দেশগুলোর ভিতরে সেম মুদ্রা চলে, ইউরো। তুমি লুক্সেমবার্গে যাও ইউরো, তুমি ফ্রান্সে যাও ইউরো, ইটালিতে যাও ইউরো। ঠিক আছে, আবার তুমি ভিসা ছাড়া এক জায়গা থেকে আরেক জায়গায় যাতায়াত করতে পারবা। এই আঞ্চলিক তোমার হচ্ছে কি বলে, রাজনৈতিক ও অর্থনৈতিক জোটটার নামই হচ্ছে ইউরোপীয় ইউনিয়ন। ওকে ভাইয়া, 5 তারিখের এক্সামের কোয়েশ্চেন কি কঠিন হবে? হ্যাঁ, একটু কঠিন হবে, খুব বেশি কঠিন না। কঠিন বলতে স্ট্যান্ডার্ড প্রশ্ন হবে। ঠিক আছে, জাতিসংঘ বাংলাদেশ। বাংলাদেশ জাতিসংঘের 136তম সদস্য। স্বাধীনতা যুদ্ধের সময়ে জাতিসংঘ তার যথাযথ ভূমিকা পালন করে নাই। 1971 সালে বর্বর পাকিস্তানি বাহিনী যখন বাংলাদেশে নির্বিচারে গণহত্যা ও নারী নির্যাতন চালাচ্ছিল, তখন ভারত, রাশিয়া, পোল্যান্ড প্রভৃতি রাষ্ট্র জাতিসংঘকে বাংলাদেশে গণহত্যা বন্ধ করে শান্তি প্রতিষ্ঠার আবেদন জানিয়েছিল। কিন্তু জাতিসংঘ তখন সম্পূর্ণ নিষ্ক্রিয় ও নেতিবাচক ভূমিকা পালন করে। বাংলাদেশের প্রশ্নে জাতিসংঘের নীরব ভূমিকা শান্তিপ্রিয় বিশ্ববাসীর মনে হতাশার সৃষ্টি করে। উপরন্তু বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধকে বন্ধ করার জন্য নিরাপত্তা পরিষদে জাতিসংঘ সশস্ত্র বাহিনী পাঠানোর উপর প্রস্তাব করা হয়। দেখো কথাটা
এখানে লাইনটাতে পুরোপুরিভাবে জাতিসংঘকে দোষ দেওয়া হয়েছে। দোষটা আসলে জাতিসংঘের না, দোষটা আসলে জাতিসংঘের সিস্টেমের। যে যখন এই যুদ্ধবিরতির প্রস্তাব আনা হচ্ছিল বা বাংলাদেশের পক্ষে কথা বলা হচ্ছিল, তখন বারবার আমেরিকা ভেটো দিয়ে দিচ্ছিল। সোভিয়েত ইউনিয়ন আমাদের পক্ষে, অন্যান্য দেশ আমাদের পক্ষে, কিন্তু আমেরিকার ভেটোর কারণে জাতিসংঘ কিছুই করতে পারতেছে না। জাতিসংঘের এই জায়গায় হাত পা বাঁধা। ধরো বাংলাদেশ আর পাকিস্তানের মধ্যে যুদ্ধ হচ্ছে, যুদ্ধ থামবে কি থামবে না এই সিদ্ধান্ত জাতিসংঘ নিতে পারে না। এই সিদ্ধান্ত নেয় নিরাপত্তা পরিষদের সদস্য রাষ্ট্র 15টা। এই 15টা সদস্য রাষ্ট্রের ভিতরে যে স্থায়ী 5টা সদস্য রাষ্ট্র, তারা যদি একমত না হয় তাহলে জাতিসংঘ সিদ্ধান্ত দিতে পারবে না। অ্যান্ড আমেরিকা আসলে ওইখানে বারবার ভেটো দেওয়ার কারণেই এই ঝামেলাটা হয়েছে। তাহলে দোষটা আসলে জাতিসংঘের না, রাদার মার্কিন যুক্তরাষ্ট্রের। তাহলে আমাকে একটু ঝটপট জানাও, তোমরা কি বুঝতে পেরেছো মানে আসলে নিরাপত্তা পরিষদ, তার 5টা স্থায়ী সদস্য রাষ্ট্র এবং ভেটো পাওয়ার, এই জিনিসটা আসলে কতটা পাওয়ারফুল, এবং বা ভেটো পাওয়ার আসলে কি জিনিস এটা বুঝতে পারছো কিনা সবাই একটু বলো। ওকে, অনেকে লিখছো জি, একজন বলছো আবারও বুঝান। সহজ করে বলতে গেলে, ধরো তুমি কোনো একটা সংগঠন গড়ে তুলছো, একটা ক্লাব। ওই ক্লাবে 200 মেম্বার, কিন্তু প্রতিষ্ঠাতা ছিল হচ্ছে তুমি আর তোমার বন্ধু। এখন 200 জন মেম্বার মিলে অনেক সিদ্ধান্তই নিতেছে, কিন্তু তোমার মনে হচ্ছে যে না, আমরা ফাউন্ডার ছিলাম, আমাদের কথার বাইরে কিছু করা যাবে না, আমরা দুইজন যখন হ্যাঁ বলবো তখনই প্রস্তাব গৃহীত হবে, আদারওয়াইজ প্রস্তাব বাতিল। সেম জিনিসটা জাতিসংঘের ক্ষেত্রে। জাতিসংঘের প্রতিষ্ঠাতা উদ্যোক্তা রাষ্ট্র বলা হয় আসলে 4টা দেশকে। তো 4টা দেশ না, বেসিক্যালি 5টা দেশকে পরবর্তীতে ভেটো পাওয়ার দেওয়া হয়: যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন, ফ্রান্স এবং ইউকে। এই 5টা দেশ চাইলে জাতিসংঘের যে কোনো সিদ্ধান্ত বাতিল করে দিতে পারে। তার মানে জাতিসংঘ কোনো সিদ্ধান্ত নিতে গেলে 5টা দেশের একমতে পৌঁছাইতে হবে। তাদের যে স্পেশাল এই যে পাওয়ার, এটাকে বলা হয় ভেটো পাওয়ার বা ইহা আমি মানি না। ভেটো কথাটার মানে হচ্ছে ইহা আমি মানি না। এনিওয়েজ 1971 সালে জাতিসংঘ আসলে খুব বেশি কিছু করতে পারে নাই, কারণ আমেরিকা বারবার ভেটো দিচ্ছিল বাংলাদেশের বিরুদ্ধে। তো ফাইনালি বাংলাদেশ স্বাধীনতার পরবর্তীতে 1974 সালে বাংলাদেশ জাতিসংঘের সদস্যপদ লাভ করে, জাতিসংঘের 136তম সদস্য রাষ্ট্র হিসেবে জাতিসংঘের 29তম সাধারণ পরিষদের অধিবেশনে। হ্যাঁ, তো এখানে আরও কথাবার্তা লেখা আছে। 1972 সালের 17 অক্টোবর বাংলাদেশ জাতিসংঘের স্থায়ী পর্যবেক্ষক রাষ্ট্র হিসেবে নির্বাচিত হয়। জাতিসংঘের 29তম অধিবেশনে 1974 সালের 17 সেপ্টেম্বর বাংলাদেশ এর সদস্যপদ লাভ করে। ঠিক আছে। অ্যান্ড জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীও বাংলাদেশ জাতিসংঘ পিস কিপিং মিশন বা শান্তিরক্ষা মিশন, তোমাদের ফ্যামিলিতে যদি কোনো আর্মি সদস্য থাকে, আবার পুলিশের অনেকেও শান্তিরক্ষী মিশনে যায়। তো বাংলাদেশ 1980-র দশক থেকে শুরু করে এখন পর্যন্ত জাতিসংঘের শান্তিরক্ষী মিশনে কাজ করে যাচ্ছে। শান্তিরক্ষী মিশন কি? পৃথিবীতে দুর্যোগ হয়েছে এমন কোনো জায়গা বা যুদ্ধ চলতেছে এমন জায়গা, সেখানে জাতিসংঘ বিশেষ একটা ট্রুপ পাঠায়, যেখানে সদস্য রাষ্ট্রগুলোর সেনাবাহিনী যায়, সেখানে আসলে অবস্থা নর্মাল না হওয়া পর্যন্ত তাদেরকে সাপোর্ট দিয়ে আসে। এটাকে বলা হয় শান্তিরক্ষী মিশন বা পিস কিপিং মিশন। 1948 সালে ইউনাইটেড নেশন ট্রুথ সুপারভিশন অর্গানাইজেশন ইউএনটিএসও নামে একটি শান্তিরক্ষী বাহিনী গঠন করে প্যালেস্টাইনে প্রেরণ করা হয়। 1948 সালে ইউনাইটেড নেশনস মিলিটারি অবজারভার গ্রুপ ইন ইন্ডিয়া অ্যান্ড পাকিস্তান ইউএনএমও জিআইপি নামক শান্তিরক্ষী পর্যবেক্ষক দল গঠন করে কাশ্মীরে প্রেরণ করা হয়। এভাবে বিশ্বের যেখানেই শান্তি শৃঙ্খলা বিনষ্ট হওয়ার উপক্রম হয়েছে এবং হচ্ছে, সেখানেই শান্তিরক্ষী বাহিনী পাঠানো হয়েছে এবং হচ্ছে। জাতিসংঘ শান্তিরক্ষী সেনাদের শিরস্ত্রাণের রং হচ্ছে নীল, মানে হচ্ছে ইউনিফর্ম। বিশ্বব্যাপী সংঘাত নিরসনে জাতিসংঘের কার্যক্রমের সাথে বাংলাদেশের সম্পৃক্ত থেকে সাফল্যের সাথে দায়িত্ব পালন করে আসছে।
বাংলাদেশের প্রথম শান্তি মিশন ছিল 1988 সালে ইরান ইরাক যুদ্ধের সময়। এই মিশনটির নাম ছিল ইউনিমগ। তাহলে বাংলাদেশ সর্বপ্রথম কোন মিশনে অংশ নেয়? ইউনিমগে। কোন যুদ্ধ? ইরাক ইরান যুদ্ধ। কত সালে ছিল? 1988 সালে। তিনটা ইনফরমেশন। বাংলাদেশ প্রথম শান্তিরক্ষী মিশনে কবে যোগ দেয়? 1988 সালে। যুদ্ধটা কার কার মধ্যে ছিল? ইরান ইরাকের মধ্যে যুদ্ধ ছিল। মিশনটার নাম কি ছিল? মিশনটার নাম ছিল ইউনিমগ। তিনটা ইম্পর্টেন্ট তথ্য, এটা পড়তে হবে তোমাদের। হ্যাঁ, সামনের দিকে চলে যাই। তাহলে দেখো, এখনো কিন্তু বাংলাদেশ শান্তিরক্ষী মিশনে মানে কন্টিনিউয়াসলি কন্ট্রিবিউট করে যাচ্ছে। এক সময় মানে সেনা প্রদানের দিক থেকে বাংলাদেশ শান্তিরক্ষী মানে বাহিনীর যে অবস্থান, এখানে বাংলাদেশের অবস্থান ছিল হচ্ছে প্রথম, এক সময় ছিল দ্বিতীয়, ইথিওপিয়া ছিল প্রথম, এখন হচ্ছে খুব সম্ভবত নেপাল প্রথম এবং বাংলাদেশের অবস্থান তৃতীয়। তার মানে বাংলাদেশ বেশ গর্বের মানে সাথে সাহসিকতার সাথে কিন্তু আসলে এই কাজটা করে যাচ্ছে। ঠিক আছে ভাই, রেকর্ড ক্লাস পরে পাবো নাকি? হ্যাঁ, ফেসবুকে যেহেতু লাইভ হচ্ছে ক্লাসটা থেকে যাবে, পরবর্তীতে তোমরা দেখতে পারবে। এক্সাম কিভাবে হবে, এখন আমরা তোমাদেরকে সেটাই দেখাবো। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, মানে আমরা মোটামুটি ক্লাসের শেষ দিকে চলে আসছি। তোমরা এখন যে এতক্ষণ ধরে যেটার জন্য অপেক্ষা করতেছিলা, লাইভ এক্সাম কিভাবে দিবা, ঠিক আর 10 মিনিট পরে তোমাদের লাইভ এক্সামটা শুরু হবে। এই 10 মিনিট হচ্ছে তোমাদের প্রিপারেশন টাইম। সো কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করো, না হলে আমি তোমাদেরকে এখন দেখিয়ে দিব কিভাবে তোমরা লাইভ এক্সামে অংশ নিতে পারবে। এইচএসসি 2026 মানবিক সিভিক স্টার লাইভ কুইজ চ্যাপ্টার 9 উপরে, যেই চ্যাপ্টারের উপরে আমরা আলোচনা করলাম বাংলাদেশের বৈদেশিক নীতি। লগ ইন করার জন্য সবাই চলে যাও online.udbhash-unmesh.com। পরীক্ষাটা শুরু হবে 8:30-এ, শেষ হবে ঠিক 10 মিনিট 8:40-এ। অ্যান্ড তোমার 10টা এমসিকিউ থাকবে। ঠিক আছে, লগ ইন থেকে শুরু করে লগ ইন যখন করবা তারপরে তোমার এক্সাম দেওয়ার জন্য 6 মিনিট সময় তোমার হাতে থাকবে। ঠিক আছে, সো পরীক্ষা দিতে পারবে তুমি 8:30 থেকে 8:40-এর মধ্যে। কিন্তু তুমি যখন লগ ইন করবে পরীক্ষা দেওয়ার জন্য, একবার তুমি এন্টার এক্সামে চলে গেলে তারপরে 6 মিনিট সময় পাবে তুমি পরীক্ষা শেষ করার জন্য। তো আজকের চ্যাপ্টারের উপরে তোমার 10টা কুইজ থাকবে। তো ভাইয়া আমরা কিভাবে লগ ইন করবো? আমরা যদি চলে যাই, তো সবাই আমরা ওয়েবসাইটটায় চলে যাব। আমি কোয়াইট শিওর এই ওয়েবসাইটে চলে যেতে পারবা তোমরা, online.udbhash-unmesh.com, না হলে তোমরা চলে যেতে পারো udbhash.com-এও। কিছু খুঁজে না পাইলে গুগলে সার্চ দাও উদ্ভাস লিখে সার্চ দিলেই যে সাইটটা চলে আসবে, এখানে চলে যাও তোমরা। ওখানে চলে যে প্রোগ্রাম খুঁজে বের করবা। প্রোগ্রাম খুঁজে বের করার সময় এখানে ক্লাস সিলেক্ট করবা। 11 আছে, 12 আছে। তোমরা যেহেতু 12, তাহলে এখানে 12 সিলেক্ট করতে হবে তোমাদের। ওকে, 12 সিলেক্ট করার পর অল প্রোগ্রাম, এখানে পেইড প্রোগ্রাম আছে, অনলাইন অফলাইন প্রোগ্রাম আছে, অল টাইপ আছে। এখন দেখো আমরা ফ্রি প্রোগ্রাম সিলেক্ট করব, যেই প্রোগ্রামে তুমি ভর্তি হয়ে যেতে পারবা কোনো টাকা ছাড়াই। ভর্তি হওয়া মানেই টাকা লাগে, কিন্তু এখানে ফ্রি প্রোগ্রাম, এনরোল করতে পারবা উইদাউট পেইং এনিথিং। তো এখানে দেখতে পাচ্ছি আমরা এইচএসসি 26 মানবিক সিভিক স্টার এমসিকিউ কম্পিটিশন। এইখানে আমরা রেজিস্টার নাও এ ক্লিক করে তারপরে আমরা যদি অলরেডি উদ্ভাসে আমাদের আইডি পাসওয়ার্ড থাকে তাহলে আমরা ডিরেক্ট লগ ইন করলে হয়ে যাবে, জাস্ট কোর্সে এনরোল করবো। আদারওয়াইজ যদি আমার প্রথমবারের মতো আমি উদ্ভাসের পোর্টালে ঢুকে থাকি তাহলে আমাকে এখানে একটা অ্যাকাউন্ট খুলতে হবে, রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করার জন্য রেজিস্টার নাও বাটনে ক্লিক করো, দেন তোমার ওখান থেকে তোমার মোবাইল নাম্বার দিবা এবং পরবর্তীতে ওটিপি আসবে, সেখান থেকে তুমি একটা অ্যাকাউন্ট খুলে ফেলতে পারো। যাদের অ্যাকাউন্ট আছে তাদের ভালো, অ্যাকাউন্ট না থাকলে তোমরা যখন আইডি খুলবা এইরকম একটা ইন্টারফেস তোমাদের সামনে চলে আসবে। এটা হচ্ছে তোমাদের পোর্টাল বা তোমাদের ইন্টারফেস, যেখানে আসলে তোমরা পরবর্তীতে যে কোনো প্রোগ্রামে ভর্তি হইলে তুমি এখানে ক্লাস পেয়ে যাবা, এখানে কোর্স অ্যাড করতে পারবা, এক্সাম দিতে পারবা। ইভেন এই যে তুমি সিভিক স্টারেও যে তুমি পরীক্ষা দিবা, এটার জন্য কিন্তু ইম্পর্টেন্ট ইনফরমেশন এখানে তোমার দিতে হবে। সো সিভিক স্টারের পরীক্ষা যারা দিতে চাও তারা অবশ্যই এখনই লগ ইন করে ফেলো। প্রথমত এইরকম ইন্টারফেস যখন পেয়েছি তখন এখান থেকে আমি চলে যাব অ্যাড কোর্সে। এখান থেকে যদি আমি সিলেক্ট করি তাহলে এখানে আমার আছে 12। অল কোর্স থেকে আমি সিলেক্ট করব ফ্রি কোর্স। দেখো এখানে চলে এসেছে আমার এইচএসসি 26 মানবিক সিভিক স্টার। আমার এখানে এই কোর্সে তোমরা এখন ভর্তি হতে যাচ্ছ কোনো টাকা ছাড়াই। তাহলে আমি এনরোল নাও দিয়ে দিব। এনরোল নাও দেখতে পাচ্ছি এইচএসসি সিভিক স্টার এমসিকিউ কম্পিটিশন, টোটাল অ্যামাউন্ট 0। নেক্সট, এইখানে তোমরা তোমাদের প্রেজেন্ট এবং লাস্ট এডুকেশন ইনস্টিটিউট, লাস্ট না, তোমাদের প্রেজেন্ট এডুকেশন ইনস্টিটিউট যে কলেজের স্টুডেন্ট সেই কলেজের নামটা সুন্দর করে লিখবা, বানান ভুল যাতে না হয়। কলেজের পুরা নামটা লিখবা, অনেকে শর্ট ফর্ম লেখে, শর্ট ফর্ম না, পুরা নামটা লিখবা।
সিলেক্ট ভার্সন অফ স্টাডি, তোমরা কি বাংলা ভার্সনের স্টুডেন্ট না ইংলিশ ভার্সনের স্টুডেন্ট সেটা সিলেক্ট করতে হবে। সিলেক্ট করতে হবে ব্রাঞ্চ, ব্রাঞ্চ সিলেক্ট করার সময় মাথায় রাখবা র্যান্ডম ব্রাঞ্চ সিলেক্ট করা যাবে না। চাইলে করতে পারো, কোনো সমস্যা নেই, কিন্তু তোমার নিকটস্থ ব্রাঞ্চ যেটা, তোমার বাসার কাছে যে ব্রাঞ্চে তুমি যেতে পারবা, যেখানে তুমি পরীক্ষা দিতে পারবা, সেই ব্রাঞ্চে তুমি সিলেক্ট করবা। কথার কথা, তুমি হচ্ছে সিরাজগঞ্জ ব্রাঞ্চের স্টুডেন্ট, ধরো তুমি থাকো হচ্ছে উল্লাপাড়া উপজেলায়, তাইলে উল্লাপাড়া ব্রাঞ্চ আছে, তোমার যদি মনে হয় যে না তোমার উল্লাপাড়া ব্রাঞ্চের থেকে তোমার সিরাজগঞ্জের ব্রাঞ্চ কাছে, সিরাজগঞ্জ ব্রাঞ্চ সিলেক্ট করতে পারো। বগুড়া যদি স্টুডেন্ট হও, ধরো তোমার বাসা শাহজাহানপুরে, তুমি এখন বগুড়া ব্রাঞ্চ সিলেক্ট করতে পারো, চাইলে শেরপুর, যেটা তোমার কাছে কাছে হয়, যেটা কনভিনিয়েন্ট হয়, যেখানে যে তুমি পরীক্ষা দিতে পারবে, তুমি সেই ব্রাঞ্চটা সিলেক্ট করবা। এর পরবর্তীতে ব্যাচ, এখান থেকে যদি আসি, ধরো আমি ছোট্ট করে আমি এখানে লিখলাম যে নটরডেম কলেজ, নটরডেম কলেজ ময়মনসিংহ, নটরডেম কলেজ ঢাকা, ভার্সন যদি দিলাম বাংলা। এবার যদি ব্রাঞ্চ দেই, ধরো ঢাকায় থাকো আরামবাগের আশেপাশে, তাহলে তুমি মতিঝিল ব্রাঞ্চ দিতে পারো। তাইলে মতিঝিল ব্রাঞ্চ আমি খুঁজে বের করি যে কে এল, এরপরে আসবে হচ্ছে এম, মতিঝিল উদ্ভাস, মতিঝিল উদ্ভাস চলে আসছে। এরপরে আসে হচ্ছে ব্যাচ টাইপ, তুমি অফলাইন ব্যাচ আমি সিলেক্ট করলাম। ব্যাচ টাইপ সিলেক্ট করতে হবে তুমি কোন সময় পরীক্ষা দিতে চাও, ধরো আমি 3টা থেকে 4টা মধ্যে পরীক্ষা দিব। ব্যাচ সিভিক স্টার 1 সিবি। এবার নেক্সট, এবার তোমার ফুল নেম দিতে হবে। ধরো কথার কথা আমি আমার ফুল নেম দিয়ে দিচ্ছি, আমার ফুল নেম শাহরিয়ার বাবলা। এরপরে ডেট অফ বার্থ, আমার অরিজিনাল ডেট অফ বার্থ তো এখানে ধরো বলা যাবে না, কনফিডেন্সিয়াল। বয়স ধরো কমাই দিলাম, এখানে আমি জানুয়ারি 1 তারিখ 2000 সালে আমার জন্ম, ব্লাড, ওকে। এরপরে ফাদার্স নেম, মাদার্স নেম সবকিছু দিয়ে তুমি সাবমিট করে দিলেই তোমার কোর্সটা এনরোল হয়ে যাবে। ঠিক আছে, কোর্স এনরোল হয়ে যাবে। এরপরে তুমি যদি সাবমিট দাও, ডান, কংগ্রাচুলেশন, your admission is successful, your roll number is এত এত এত, রেজিস্ট্রেশন নাম্বার এত, well wishes from উদ্ভাস। আমি ড্যাশবোর্ডে চলে গেলাম। তো এইভাবে আমরা আমাদের পোর্টালে আমরা লগ ইন করে ফেলতে পারি। ঠিক আছে, লগ ইন করার পরে এখন তুমি যখন যাবা এইখানে লাইভ এক্সাম, এখানে যদি যাই, দেখো আমার এক্সাম দেখাচ্ছে যে আর 3 মিনিট 47 সেকেন্ড পরে আমার এক্সাম শুরু হবে। যখন এক্সাম শুরু হবে তখন টেক এক্সাম, এই বাটনটা এখন সিলভার কালার আছে, এটা কালারফুল হয়ে যাবে, ওখানে সিলেক্ট করলেই তুমি সরাসরি এক্সাম দিতে পারবে। এরপর তুমি এক্সাম দিবা এবং এক্সাম দেওয়ার পরবর্তীতে সাথে সাথেই আমরা তোমাদের রেজাল্টটা অ্যানাউন্স করে দিব। ঠিক আছে, অ্যান্ড আবারও বলছি, ব্রাঞ্চের ক্ষেত্রে মাথায় রেখো, তোমরা এখন যেই ব্রাঞ্চটা সিলেক্ট করবা 5 তারিখে কিন্তু ওই ব্রাঞ্চেই তোমার পরীক্ষা দিতে হবে। অনেকে জিজ্ঞেস করতেছিল ভাইয়া পরীক্ষা কোথায় হবে, পরীক্ষা তোমার সুবিধা মতো তোমার নিকটস্থ উদ্ভাসের ব্রাঞ্চেই হবে। বাংলাদেশের 64 জেলায় আমাদের 110টারও বেশি, 115টারও বেশি আমাদের ব্রাঞ্চ আছে। প্রত্যেকটা জেলায় এখন উপজেলা পর্যায় পর্যন্ত আমাদের ব্রাঞ্চ আছে। তোমার বাসার কাছের যে ব্রাঞ্চটা সেটা সিলেক্ট করো, যেখানে আগামী 5 তারিখে তোমার প্রিফার্ড টাইমে তুমি পরীক্ষা দিতে পারবে। ঠিক আছে, অনেকে লিঙ্ক চাচ্ছ, তোমাদের কমেন্ট সেকশনে পিন করা কমেন্টটা দেখতে পারো, পিন করা কমেন্টে তোমাদের লিঙ্ক দেওয়া আছে, লিঙ্কে ক্লিক করে চলে যেতে পারো। যারা মোবাইল থেকে জয়েন করেছো, লিঙ্কে যদি কাজ না করে লিঙ্কের টেক্সটটা কপি করে পেস্ট করে নিয়ে তোমরা তারপরও ব্রাউজারে যেতে পারো। ঠিক আছে, ওকে। আজকে যে কুইজ, সেখানে আমরা কুইজ দেওয়ার পরবর্তীতেই লিডার বোর্ডে দেখতে পারবো, আমরা সিলেক্ট করব 3কে, টপ 3কে সিলেক্ট করব প্রথমত নাম্বারের ভিত্তিতে, আর একই নাম্বার যদি অনেকে পায় তাহলে আমরা সেখান থেকে হচ্ছে র্যান্ডমলি সিলেক্ট করব টপ 3কে, ভাগ্যবান সেই 3জনকে, যাদের জন্য থাকছে ইন্টারেস্টিং সব প্রাইজ। এবং শুধু তাই না, আমাদের আজকের পরীক্ষার মতো আগামী যে 2টো ক্লাস হবে, 2nd এবং 5th চ্যাপ্টারের উপরে, সেই 2টা ক্লাসের পরবর্তীতে তোমাদের লাইভ 2টা এক্সাম হবে। এবং সবচেয়ে বড় এক্সাম আগামী 5 তারিখে তোমাদের যে সিভিক স্টার এক্সাম, সেখানে তোমার দেশসেরা মেধা তালিকায় যারা অবস্থান করবে তাদের জন্য থাকবে নগদ 5 লক্ষ টাকার মেধাবৃত্তি, এছাড়া পার্টিসিপেন্ট গিফট এবং অন্যান্য আকর্ষণীয় পুরস্কার তো আছেই। শুধু ফার্স্ট সেকেন্ড থার্ড না, একটা লম্বা নাম্বার পর্যন্ত বিভিন্ন মেধা তালিকার জন্যই বিভিন্ন অ্যামাউন্টের মেধাবৃত্তি প্রদান করা হয়। ঠিক আছে, হ্যাঁ, আমাদের রেজাল্টটা ক্লাসে জানিয়ে দেওয়া হবে, আর 1 মিনিট পরে পরীক্ষা শুরু হতে যাচ্ছে তোমাদের। ঠিক আছে,
আর এই ক্লাসটা চাইলে তোমরা পোর্টাল থেকেও দেখতে পারবা, যেহেতু কোর্স এনরোল করে ফেলেছো। আগামী ক্লাস বা এটাও যদি হয়, তুমি হচ্ছে এখানে ড্যাশবোর্ডে যে তুমি লাইভ ক্লাস যখন সিলেক্ট করবা লাইভ ক্লাসে, তখন তুমি ডিরেক্ট পোর্টাল থেকেও এই ক্লাসটা করতে পারবে। পোর্টালে ক্লাস করার সুবিধা যেটা, ফেসবুকে ক্লাস করতে থাকলে অনেক সময় তোমার ডিস্ট্রাকশন চলে আসে, অনেকে অনেক কমেন্ট করে বা ফেসবুকে অন্য কন্টেন্ট চলে আসে সামনে, বাট পোর্টালে ক্লাস করলে তোমার অ্যাটেনশনটা আর ডিস্ট্রাক্টেড হবে না। আর 1 মিনিট সময় আছে আমাদের পরীক্ষা শুরু হওয়ার, সবাই প্রস্তুত হয়ে যাও। 10টা এমসিকিউ আমরা অ্যান্সার করব, খুবই সহজ 10টা এমসিকিউ। আজকে ক্লাসেই সেগুলো পড়ানো হয়েছে, আশা করছি তোমরা সবাই অ্যান্সার করতে পারবে। সবাই যদি 10-এ 10 পাও, মানে সেটাই আমার জন্য হবে সবচেয়ে বড় পাওয়া। এই যে দেখো লাইভ এক্সাম, এখন আমি যদি টেক এক্সামে ক্লিক করি, প্রথমে ইনস্ট্রাকশন দেওয়া আছে, ঠিক আছে। তুমি তোমার ভার্সন সিলেক্ট করবা, এখানে শুধু বাংলা ভার্সনের প্রশ্নই আজকে আছে। স্টার্ট এক্সাম, প্রশ্ন শুরু হয়ে গেছে। 6টা প্রশ্ন চলে 10টা প্রশ্ন চলে আসছে, 6 মিনিট টাইম। পরীক্ষা দিতে থাকো, আর যারা এখনো পোর্টালে লগ ইন করোনি তারা লগ ইন করে ফেলো, কারণ তুমি 40-এর মাঝখানে যে কোনো সময় তুমি ঢুকতে পারবে, বাট পরীক্ষাটা শেষ হয়ে যাবে তোমার 8টা 40-এ। আর যখন তুমি প্রবেশ করবে তারপর থেকে 6 মিনিট সময় তোমার জন্য বরাদ্দ থাকছে। এটা শেষ করতে করতে তোমাদের উদ্দেশ্যে একটু বলে রাখি আরো কিছু আমাদের পক্ষ থেকে তোমাদের জন্য ইনস্ট্রাকশন। ফাইনাল রিভিশন কোর্স শুরু হতে যাচ্ছে আগামী 1 ডিসেম্বর 2025। তোমাদের জন্য এইচএসসি 26 ব্যাচ যারা, তোমাদের জন্য এফআরসি কোর্স শুরু হয়ে যাচ্ছে আগামী মাসের 1 তারিখ থেকে। এখন তোমাদের আর্লি বার্ড অফার চলছে তোমার 25 নভেম্বর পর্যন্ত। 50% ছাড়ে ভর্তি, যদিও 25 নভেম্বর পার হয়ে গিয়েছে, বাট এখনো তোমাদের জন্য হচ্ছে ভর্তির সুযোগটা থাকছে। হ্যাঁ, সীমিত ছাড়ে ভর্তির সুযোগ থাকছে তোমাদের জন্য। আর মডেল টেস্ট প্রোগ্রাম শুরু হবে তোমাদের টেস্ট পরীক্ষার পর থেকে, যেখানে তোমরা পেয়ে যাবে প্রিন্টেড প্রশ্ন ব্যাংক 13টা, অধ্যায়ভিত্তিক পরীক্ষা 37টা, ফাইনাল মডেল টেস্ট 13টা, প্রিন্টেড সলভশিট 50টা এবং সার্বক্ষণিক কিউএনএ সার্ভিস। আর সিভিক স্টারের কথা তোমরা দেখতেই পাচ্ছ, আজকে হয়ে গেল তোমাদের অধ্যায় 9-এর উপরে ক্লাস, অধ্যায় 5-এর উপরে ক্লাস হবে আগামী 30 নভেম্বর, এবং 3 ডিসেম্বর ক্লাস হবে হচ্ছে দ্বিতীয় অধ্যায়ের উপরে। প্রতিদিনই ক্লাস শুরু হবে সন্ধ্যা 7টা থেকে, এবং থাকছে লাইভ কুইজ তোমাদের জন্য। অনেকে এক্সাম শেষ করেছো, এক্সাম শেষ করে তোমরা কত নাম্বার পেয়েছো সেটাও জানিয়ে দিচ্ছ। হ্যাঁ, ক্লাসটা রেকর্ড থাকবে, যারা কোর্স এনরোল করেছো পাস ক্লাসে দেখতে পারবে, এবং এছাড়া ফেসবুক লাইভ যেহেতু হয়েছে, ফেসবুকেও তোমরা ক্লাসটা দেখতে পারবে।
লাস্ট মোমেন্টে যারা এখনো ট্রাই করতে চাচ্ছ তারা এখনো ঢুকতে পারো তোমাদের পোর্টালে ঢুকে লগ ইন বা রেজিস্ট্রেশন করে তোমরা কিন্তু চাইলে পরীক্ষা দিতে পারো। পরীক্ষা শুরু হয়ে গিয়েছে 8:30-এ, শেষ হবে 8:40-এ। আমাদের সাইট online.udbhasunmesh.com, এখানে যে তোমরা লগ ইন বা রেজিস্ট্রেশন করে কোর্স অ্যাড করে সেখানে এনরোল করে তোমরা লাইভ এক্সামে পরীক্ষা দিতে পারবে। অনেকেই রেজাল্ট পেয়ে গিয়েছো, একটু অপেক্ষা করো যে তোমার থেকেও বেশি কেউ পেয়েছে কিনা, বা টপ 3 কারা সেটা আমরা জানতে পারবো কিছুক্ষণের মধ্যেই।
লাস্ট মিনিট যারা এখনো এক্সাম শেষ করনি তাদের এক্সামের জন্য আর সাবমিশনের জন্য বাকি আছে মাত্র 1 মিনিট। সিভিক্সের প্রশ্ন কি এমনই আসবে কিনা, এর থেকে আরেকটু কঠিন আসতে পারে বা এমনও আসতে পারে। তোমাদের পড়তে হবে 3টা চ্যাপ্টার খুব ভালো মতো। ওকে, এক্সাম টাইম শেষ। এখন আমরা একটু দেখে নেই আসলে অ্যান্সারগুলো কি কি হবে। দেখো একটা একটা করে। সার্ক কোন অঞ্চলের সংগঠন? সার্ক হচ্ছে দক্ষিণ এশিয়ার একটি সংগঠন, যেটা আজকে আলোচনা করেছিলাম। সার্কের ফুল ফর্মই হচ্ছে সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন। তাহলে সাউথ এশিয়া মানে দক্ষিণ এশিয়া। ওয়াইসির দাপ্তরিক ভাষা কয়টি? ওয়াইসির দাপ্তরিক ভাষা কয়টি আজকে আমরা পড়েছি শুরুতেই। ওয়াইসির দাপ্তরিক ভাষা কয়টা? ওয়াইসির দাপ্তরিক ভাষা হচ্ছে 3টা। ওয়াইসির দাপ্তরিক ভাষা হচ্ছে 3টা। জাতিসংঘের দাপ্তরিক ভাষা হচ্ছে 6টা। ঠিক আছে, পরে যদি চলে যাই, নিচের কোন সংস্থার আলাদা পার্লামেন্ট আছে? আমরা দেখলাম জাতিসংঘের পার্লামেন্ট বলে কিছু নাই, ন্যামের কোনো পার্লামেন্ট নাই, সার্কের নাই। আছে কোথায়? ইউরোপীয় পার্লামেন্ট, ওদের পার্লামেন্ট আছে আমরা দেখলাম। তার পরবর্তীতে ওদের নিজস্ব মুদ্রা আছে, সেটা আমরা পড়েছি। বাংলাদেশ কত সালে কমনওয়েলথের সদস্যপদ লাভ করে? আমরা দেখেছি স্বাধীনতার পরে বাংলাদেশ সর্বপ্রথম সদস্যপদ লাভ করে কমনওয়েলথের 1972 সালে। অ্যান্সার হবে 1972। জাতিসংঘের মূল অঙ্গ সংগঠন কয়টা? জাতিসংঘের মূল সংগঠন 6টা। জেনারেল অ্যাসেম্বলি, সিকিউরিটি কাউন্সিল, ইকোসক, আইসিজে, তারপরে আছে তোমার ট্রাস্টিশিপ কাউন্সিল এবং ইউএন সেক্রেটারিয়েট বা ইউনাইটেড নেশনস সচিবালয়। সাধারণ পরিষদ, নিরাপত্তা পরিষদ, অর্থনৈতিক ও সামাজিক পরিষদ, আন্তর্জাতিক আদালত, ওসি পরিষদ এবং সচিবালয়। ডাব্লিউটিও মূলত কি কাজ করে? ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, তার মানে বাণিজ্য নিয়ে কাজ করবে, বুঝাই যাচ্ছে। বাংলাদেশ কবে জাতিসংঘের শান্তিরক্ষী মিশনে অংশ নেয়? 1988 সালে ইরাক ইরান যুদ্ধে। 1988 সালে ইরাক ইরান যুদ্ধে, এবং মিশনটার নাম ছিল ইউনিমগ। 1988 সালে ইরাক ইরান যুদ্ধে মিশনটার নাম ছিল ইউনিমগ। জোট নিরপেক্ষ আন্দোলনের প্রথম শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়? জোট নিরপেক্ষ আন্দোলন বা ন্যাম, ইংলিশে বলা হয় ন্যাম বা নন অ্যালাইড মুভমেন্ট। নন অ্যালাইড মুভমেন্টের প্রথম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় যুগোস্লাভিয়ার রাজধানী বেলগ্রেডে। যুগোস্লাভিয়ার বেলগ্রেডে অনুষ্ঠিত হয় হচ্ছে তোমার প্রথম শীর্ষ সম্মেলন। সার্কের সর্বশেষ সদস্য রাষ্ট্র কোনটা? সার্ক শুরু হয়েছিল 7টা সদস্য রাষ্ট্র দিয়ে, পরে একজন যোগ দেয়, যে হচ্ছে আফগানিস্তান। তাহলে সার্কের সর্বশেষ সদস্য রাষ্ট্র হচ্ছে আফগানিস্তান। ওআইসির সদর দপ্তর কোথায়? ওআইসির সদর দপ্তর তোমার, ওআইসির প্রথমে সদর দপ্তর ছিল মিশরে, পরবর্তীতে এটা চলে কোথায় আসে? সৌদি আরবের জেদ্দাতে হচ্ছে এটা সদর দপ্তর অবস্থিত। কোথায় অবস্থিত? সৌদি আরবের জেদ্দাতে সদর দপ্তর অবস্থিত। তো এই ছিল আমাদের 10টা প্রশ্ন এবং 10টা প্রশ্নের অ্যান্সার। এখন আমাদের বহুল প্রতীক্ষিত আমাদের সেই লিডার বোর্ডটা দেখার পালা। কোন 3জন সেই সৌভাগ্যবান আজকের টপ স্কোরার, যাদেরকে আমরা পুরস্কার দিব। আমরা 2 মিনিট একটা ব্রেক নিচ্ছি। ব্রেকের পরে তোমাদের সাথে শেয়ার করব আজকের পুরস্কার বিজয়ী কারা।
বহুল অপেক্ষার পালা শেষ, আমরা রেজাল্ট দেখব। তার আগে আবারও বলে নিচ্ছি, এইচএসসি 26 ব্যাচের শিক্ষার্থীরা, তোমাদের ফাইনাল রিভিশন কোর্স শুরু হতে যাচ্ছে আগামী 1 ডিসেম্বর থেকে। এখন ছাড় চলছে সীমিত সময়ের জন্য 2000 টাকা করে। তোমরা এখন চাইলে ভর্তি হতে পারো 2000 টাকা ডিসকাউন্টে। আর তোমাদের এইচএসসি আলিম মডেল টেস্ট 2026 শুরু হতে যাচ্ছে তোমাদের টেস্ট পরীক্ষার পরে। চলো রেজাল্টটা দেখে নেই। আজকের 3 জন বিজয়ী: ফাইজ উদ্দিন, তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসা টঙ্গী থেকে, টঙ্গী উদ্ভাস, তুমি 10-এ 10 পেয়েছো। আব্দুর রাজ্জাক, শ্যামপুর হাজি মমতাজ মিয়া ডিগ্রি কলেজ চাঁপাইনবাবগঞ্জ উদ্ভাস, এবং ঐশী পাংশা গভর্নমেন্ট কলেজ কুষ্টিয়া উদ্ভাস 10-এ 10। 3 জনই হয়েছে প্রথম। আমি কোয়াইট শিওর তোমরা আরও অনেকেই হয়তো 10-এ 10 পেয়েছো, কিন্তু অনেকেই 10-এ 10 পাওয়ার কারণে আমরা র্যান্ডমলি 3 জনকে সিলেক্ট করেছি। বাকিরা যারা 10-এ 10 পেয়েছো, মন খারাপ করার কিছু নাই, তুমি 10-এ 10 পাইছো, ওইটাই ইম্পর্টেন্ট। তুমি সামনের দিনে পরীক্ষাগুলোতে ভালো করতে পারলে সেটা আরও বেশি ইম্পর্টেন্ট। অ্যান্ড সিভিক্সটারে ভালো করলে ডেফিনেটলি তোমার জন্য প্রাইস থাকছেই। সো এই 3 জনকে অনেক অভিনন্দন। এই 3 জন আছো কিনা একটু কমেন্টে জানিয়ে দিতে পারো। আর অতি দ্রুত তোমাদের সাথে আমাদের পক্ষ থেকে যোগাযোগ করে তোমাদের কাছে পৌঁছে দেওয়া হবে তোমাদের আকর্ষণীয় পুরস্কার। তো অভিনন্দন জানিয়ে তোমাদেরকে আজকে ক্লাস এখানেই শেষ করছি। প্রিয় ভাইয়া এবং আপুরা, সবাইকে পরীক্ষার জন্য শুভকামনা জানাচ্ছি। সবাই ভালো মতো পড়বে, 3টা চ্যাপ্টার ভালো মতো পরীক্ষা দিবে, ইনশাল্লাহ ভালো একটা পরীক্ষা দিতে পারবে, যাতে তোমার এইচএসসি এবং অ্যাডমিশনের দুটো প্রিপারেশনই গুছিয়ে থাকে। ইনশাল্লাহ দেখা হয়ে যাবে আবারও। সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।